ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা শুনতে পাচ্ছ কি না তাই বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা চলে আসি। আমাদের কিন্তু দেখতে দেখতে আজকে শেষ ক্লাস, তাই না? পরপর 3 দিন ক্লাস হলো। এমসিকিউ এর কথা বলতেছি। আর তোমাদের ভোকাবে শিট করে আপলোড করে দিয়েছে, ওদেরকে দিয়ে দিয়েছি। আপলোড করেছে? আচ্ছা, ওদেরকে এখনই পানিশমেন্ট দিচ্ছি, দাঁড়াও। ভোকাবে শিট কেন আপলোড করে নাই? আচ্ছা, ওকে ফাইন। সো এমসিকিউতে যদি বলি, আমার আজকে শেষ ক্লাস। আমি যে 5টা লেকচার শিট তোমাদেরকে পড়িয়েছি এবং যে 5টা শিট তোমাদেরকে প্রোভাইড করেছি, আমি তোমাকে ইনশিওর করতেছি এই 5টা শিটের বাইরে ইনশাল্লাহ কোনো কোশ্চেন আসবে না। সো তোমাদেরকে বলবো এই শিটগুলো খুব ভালো করে একটু পড়তে, খুবই খুবই ভালো করে বারবার বারবার পড়বে। এর বাইরে কোনো রুলস নাই, কোনো রুলস নাই, আসবে না পরীক্ষায় আশা করা যায়। হ্যাঁ, মানে 100%ই কমন পাওয়ার কথা, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওকেই, সো আর কথা না বলি আমরা তাহলে চলে আসি। হ্যাঁ, আমরা শুরু করি। ভাই তুমি আমাদের এই লাইটটা একটু অফ করে দাও তো, আমার প্রচুর কষ্ট হয় পিছনের লাইটটা। হ্যাঁ, এই পাশের লাইটটা বেশি পাওয়ার না। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা ওরা দেখতে পাই, দেখো ভালোই দেখতে পাচ্ছে। ওটা দিবা যখন লাইভ চলবে তখন। হ্যাঁ, ওকে। সো আসো, আমাদের সবগুলো টপিকই শেষ হয়ে গিয়েছে। আজকে আমাদের যে টপিকটা বাকি আছে শুধু সেই টপিকটা আমরা একটু পড়বো। 2-3টা টপিক আজকে আলোচনা করব। মূলত যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হলো ন্যারেশন। এটা হলো মূল। যদি একটু বলি কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করব। একটা হলো ন্যারেশন, একটা হলো ট্রান্সফরমেশন, আর একটা ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেনটা ন্যারেশনের সাথে সম্পৃক্ত, এই জন্য আমি আবার এখানে এনেছি। সম্ভবত ইমবেডেড কোশ্চেনটার আগেও একবার দেখানো হয়েছে। আচ্ছা, সো ন্যারেশন বিষয় নিয়ে শুরু করব। তোমাদেরকে আমি কথা বলেছিলাম যে বিশেষ করে এফবিএস এর কথা বলছিলাম যে ওরা ন্যারেশন এবং ভয়েস যদি কোশ্চেন করে, ন্যারেশন থেকেই 4টা কোশ্চেন করে, ভয়েস সেন্স থেকেই 4টা বা 5টা কোশ্চেন করে। এই জন্য ন্যারেশন এবং ভয়েস এই 2টা পার্ট খুবই ইজি, 2টা পার্ট, এবং এই 2টা পার্ট আপনাদেরকে খুব ভালোভাবে দখলে আনতে হবে। ক্লিয়ার? ওকেই, সো ন্যারেশন চলে আসি আমরা। দেখেন, আমরা যখন আপনাদেরকে ন্যারেশন পড়াবো, ন্যারেশন মূলত আমরা 5 প্রকার যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সের উপরে বেস করে আমরা আপনাদেরকে ন্যারেশন পড়াবো। কোনটা? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটারি সেন্টেন্স। এই 5 প্রকারের যে সেন্টেন্স আছে এই 5 প্রকারের উপরে বেস করে আমরা আপনাদেরকে ন্যারেশন পড়াবো। আচ্ছা, এখন ন্যারেশনে যখন আমরা রেগুলার ক্লাস নিই তখন কিন্তু আমরা আপনাকে অনেক কিছু বুঝাই। ডিরেক্ট স্পিচ কোনটা, ইনডিরেক্ট স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে একটু আপনাদেরকে দেখাই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা একটু যদি আপনাদেরকে বলি। হ্যাঁ, সেটা কি? ধরুন আমি সিম্পলি যদি বলি করিম সেইড দ্যাট, করিম সেইড হি ওয়ান্টস টু বি আ ব্যাংকার। ব্যাংকার। ওকে, করিম সেইড, করিম বলেছিল হি ওয়ান্টস টু বি আ ব্যাংকার। করিম বলেছিল সে একজন ব্যাংকার হতে চায়। করিম বলেছিল সে একজন ব্যাংকার হতে চায়। এখানে যে জিনিসটা মনে রাখবেন, এই যে সেইড, করিম সেইড, SAID, এই সেইড এইটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, যেটা ন্যারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে এইটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এই দুইটা কিন্তু আপনাকে জানতেই হবে। এটা হলো আমার রিপোর্টিং ভার্ব আর এইটা হলো আমার রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, দাও, রিপোর্টেড স্পিচ। সো অবশ্যই অবশ্যই মাথায় রাখবো, এই যে শুরুতে যে ভার্বটা থাকবে ইনভার্টেড কমার আগে, এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো আর এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। সো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা শিখলাম। আরেকটা আমরা শিখবো, সেটা হলো পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন, এই বিষয়টাও একটু জানা দরকার। আমি একটু মুখে আপনাদেরকে বলে দিই আপনাদেরকে স্মরণে আসার জন্য। এখন পার্সন পরিবর্তন করব কোন জায়গার? রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন। মনে রাখবেন, এই রিপোর্টেড স্পিচের মধ্যে আপনি কোথাও যদি ফার্স্ট পার্সন পান, ফার্স্ট পার্সন, হ্যাঁ, আই আর উই, এই রিপোর্টেড স্পিচের মধ্যে আপনি কোথাও যদি ফার্স্ট পার্সন পান তাহলে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। ঠান্ডা যে হঠাৎ করে লাগলো। আচ্ছা, রিপোর্টেড স্পিচে আপনি যদি ফার্স্ট পার্সন পান তবে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। এই রিপোর্টেড স্পিচে আপনি যদি কোথাও সেকেন্ড পার্সন পান, সেকেন্ড পার্সন, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর এই রিপোর্টেড স্পিচে আপনি যদি থার্ড পার্সন পান তাহলে কোনো পরিবর্তন নেই। তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। ব্যাস, এই হলো মূল বিষয়। আর একটা টেন্সের পরিবর্তন আপনাদের জানার কথা। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে
ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিরেক্টে কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে যেমন পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্টই হবে। এগুলো একটু মনে রাখবেন আপনারা। আর কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলে ডিরেক্ট স্পিচে, এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি নাও কথাটি থাকে, নাও, তাহলে ইনডিরেক্ট করার সময় কি হয়? দেন হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট, কাম থাকলে কি হয় একটু বলো তো তোমরা, জানো কেউ? কাম থাকলে গো হবে। ওকে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, কাম থাকলে গো হয়। তারপরে ইয়েস্টারডে থাকলে কি হবে বলো? ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্রুত বলতে হবে। আচ্ছা, টুমোরো থাকলে কি হবে? টুমোরো, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ব্যাস, আর কিছুই জানা লাগবে না, তোমরা অনেক কিছু জানো। এবার তাইলে আসো আমরা শুরু করি। তাহলে ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে স্ট্রাকচারটা ফলো করব, সেই স্ট্রাকচারটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এখানে কি স্ট্রাকচার আমি লিখে দেইনি? ও কি পুরাতনটা দিল নাকি আমি লিখে দেওয়ার কথা তো? ও এই যে লিখে দিয়েছি। তাহলে ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব, তখন যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা দেখো। প্রথমে আমি একটা সাবজেক্ট বসাবো, ভালো করে খেয়াল করো। প্রথমে আমি সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে যে রিপোর্টিং ভার্ব থাকবে সেইড অথবা টোল্ড, আমরা সেই রিপোর্টিং ভার্বটা বসাবো, সাধারণত টোল্ড বসাই। তারপরে দ্যাট বসাবো, দ্যাটের পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী হবে, তারপরে মেইন ভার্ব হবে টেন্স অনুযায়ী, তারপরে এক্সটেনশন। ক্লিয়ার? তার মানে সিম্পল যদি বলতে চাই, আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে রিপোর্টিং ভার্ব সেইড অথবা টোল্ড বসাবো, তারপরে দ্যাট বসাবো, এটা কিন্তু ম্যান্ডেটরি, দ্যাট। এরপরে দ্যাট বসাবো, দ্যাটের পরে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, শেষ। এখন আসো, আমরা স্ট্রাকচার জানলাম, এখন আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি, ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু দেখবে কি বলতেছে। হ্যাঁ, কোশ্চেনটা কি বলতেছে একটু দেখো। চুজ দ্য ইনডিরেক্ট স্পিচ, আমাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। সেটা কি আছে? রহিম সেইড, রহিম বলেছিল, আই মাস্ট পোস্ট দ্য লেটার, আমি অবশ্যই চিঠিটা পোস্ট করব। ক্লিয়ার বিষয়টা? তোমরা এটা দেখবা না, তোমরা দেখবা না কেউ। হ্যাঁ, রহিম সেইড আই মাস্ট পোস্ট দ্য লেটার। তাহলে আমরা শুরুতে কি লিখবো? শুরুতে রহিম লিখবো। স্ট্রাকচার ফলো করো, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব, সেইড আছে, সেইডও লিখতে পারো অথবা টোল্ডও লিখতে পারো, যে কোনো একটা। রহিম টোল্ড, এরপরে কানেক্টর কি হবে? দ্যাট, রহিম টোল্ড দ্যাট। এরপরে আমরা কি করব? রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করব। এখন ভাই এখানে মাস্ট আছে, আগে আসো আই, সাবজেক্ট। আমি কি বলছিলাম? আইটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হইলে সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে রহিম, রহিম মানে কি? হি। তাহলে রহিম টোল্ড দ্যাট হি। এরপরে তোমরা কি বলতে পারবা? মাস্ট কথাটি থাকলে, ডিরেক্টে মাস্ট থাকলে ইনডিরেক্টে কি হয়? হ্যাড টু হয়। মাস্ট থাকলে হ্যাড টু হয়। তাহলে রহিম টোল্ড দ্যাট হি হ্যাড টু, হি হ্যাড টু। এরপরে যা আছে তাই, পোস্ট দ্য লেটার, পোস্ট দ্য লেটার। এটাই হলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। রহিম টোল্ড দ্যাট হি হ্যাড টু পোস্ট দ্য লেটার। কোথায় আছে বলো? টোল্ডের জায়গায় সেইডও হইতে পারে। কোনটা আছে ভাই? সি নাম্বার, রহিম সেইড দ্যাট হি হ্যাড টু পোস্ট দ্য লেটার। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবেন। এবার আসেন 2 নাম্বারটা কি বলতেছে? হি হ্যাজ সেইড টু মি, সে আমাকে বলেছিল যে, আই শ্যাল গো আউট বাট ইউ উইল স্টে, আমি বাহিরে যাব কিন্তু তুমি অবস্থান করবে। সে আমাকে বলেছিল আমি বাহিরে যাব কিন্তু তুমি অবস্থান করবে। আচ্ছা, এটা যেটা আছে করাই পরে একটু একটা কথা বলবো। তাহলে আসো, হি হ্যাজ সেইড টু মি, যা আছে আমি বসাই দিব, হি হ্যাজ সেইড টু মি। তাহলে হি হ্যাজ, সেইটের জায়গায় টোল্ড দিয়েছে, কোনো সমস্যা নেই, টোল্ড লিখতে পারো। হি হ্যাজ টোল্ড মি। আচ্ছা, তবে একটু কথা বলি, সেইড আর টোল্ডের মধ্যে পার্থক্য কি ভাই? সেইডের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আসে ম্যান্ডেটরি টু লিখতে হয়, আর টোল্ডের পরে টু লিখতে হয় না। এটাই হলো মূল পার্থক্য, মনে থাকে জানো? এটা যেন কনফিউজ না হও। সেইডের পরে টু লিখতে হয় যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, টোল্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে আমাকে কি বলতে হবে? হি হ্যাজ সেইড টু মি অথবা হি হ্যাজ টোল্ড মি, যে কোনো একটা। এরপরে আমাকে দ্যাট লিখতে হবে, দ্যাট। এবার আসো, দ্যাটের পরে আমি পরিবর্তন করব। আই, আইটা হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী, মানে হি হবে। তাহলে দ্যাট হি। এবার শল, শল থাকলে কি হবে? শুড হবে। এখন ভাই হির পরে কি শুড হয়? আচ্ছা, হি আই শল গো, এটা কি আছে? ফিউচার ইনডিফিনিট। এখন আয়ের পরে শল হইছে, তাহলে হির পরে কি শল হবে না উইল হবে? তাড়াতাড়ি বলো। হির পরে উইল হবে, তাহলে উইল থাকলে উড হয়ে যায়, উইল থাকলে কি হয়ে যাবে? উড। হি উড গো আউট, হি উড গো আউট বাট, বাট ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী,
বাট আই, এবার উইল, আয়ের পরে কি উইল হয় না শল হয়? শিয়াল হয়, তাহলে শিয়ালটা শুড হয়ে যাবে, বাট আই শুড, কি ব্যাপার, বাট আই শুড কি হবে ভাই, স্টে। এই হলো মূল বিষয়। তাহলে আসো, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো আউট বাট আই শুড স্টে। কোন জায়গায় আছে দেখো, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো আউট বাট আই শুড স্টে। এ নাম্বারটাই আছে না নাকি, কথা বলো। ওকে মাই ডিয়ার, এটাই ঠিক আছে। এবার একটা কথা শোনো, এটা তো আমরা করলাম, আমরা পাইছি তাই আমরা করলাম, হ্যাঁ, কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা এখানে আছে কিনা আগে দেখি। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো আউট বাট আই শল স্টে। ভাই রে ভাই, এখানে আনসারটা হবে বিফোর বাংলাদেশ, এখানে আনসারটা হবে বিফোর বাংলাদেশ। কেন সেটা একটু তোমাদেরকে বলি ভাই। যেটা আছে আমরা যা করলাম এটা করতাম, হ্যাঁ, এভাবেই আমরা আমরা ন্যারেশন করব। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তুমি যদি ডিরেক্ট স্পিচে, তোমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, আমরা মূলত কি পরিবর্তন করি, রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করি। আমরা রিপোর্টেড স্পিচটা তখনই পরিবর্তন করব যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে না থাকে তাহলে আমরা কখনোই আমরা ন্যারেশন পরিবর্তন করতে পারবো না, মানে টেন্সের পরিবর্তন করতে পারবো না। এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এখানে হি হ্যাজ সেইড আছে, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে। রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্টে আছে, এই কারণে আমরা ন্যারেশনের কোনো রকম কোনো টেন্স পরিবর্তন করতে পারবো না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। তাহলে এটাও কিন্তু খেয়াল করার বিষয়, কারণ এটা একটা পরীক্ষার কোশ্চেন। সো রিপোর্টিং ভার্ব এটা অবশ্যই পাস্ট টেন্সে থাকতে হবে, অন্যথায় রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। তাহলে হি হবে, আর এখানে কি হবে, আই হবে, আর কোনো কিছুর পরিবর্তন হবে না। এই জন্যই ভাই বি নাম্বারটা ঠিক আছে। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো আউট বাট আই শল স্টে। ক্লিয়ার? অন্যরাও কথা বলবেন, যার যে কোনো প্রবলেম, যে স্যার প্রবলেম শুনতে পাচ্ছি না রিয়েলমি, এটা তো হওয়ার কথা না ভাই, অন্যরা তো শুনতে পাচ্ছে, তুমি একটু দেখো তো তোমার নেটে সমস্যা। আসেন আমরা আরও কিছু কোশ্চেন সলভ করবো, তাহলে খুব সহজে বুঝতে পারবো। মিনা সেইড টু মি, মিনা আমাকে বলেছিল আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও, আমি এখন ঢাকায় যেতে চাই। তাহলে ভাই মিনা সেইড টু মি হয় হবে কি, মিনা সেইড টু মি এটাই হবে, অথবা মিনা টোল্ড মি, যে কোনো একটা হবে। হ্যাঁ দেখো এখানে সেইডও আছে টোল্ডও আছে, ওকে ফাইন, যে কোনো একটা। মিনা সেইড টু মি অথবা মিনা টোল্ড মি দ্যাট, দ্যাটের পরে আই ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট হবে। দ্যাট আই মানে মিনা, তাহলে শি, দ্যাট শি ওয়ান্টেড টু গো টু ঢাকা, নাও থাকলে কি হবে, দেন হবে, শেষ, নাও থাকলে দেন হবে, এই আর কিচ্ছু না। তাহলে এখানে নাও আছে, বাদ হয়ে যাবে। এখানে ওয়ানটা ওয়ান্টেড হবে, ওয়ানটা হ্যাড ওয়ান্টেড হবে না, এটাও বাদ হয়ে গেল। তাহলে এবার আসো, মিনা সেইড টু মি, মিনা টোল্ড টু মি। আপনারা বলেন তো বি আর সির মধ্যে ভুলটা কোন জায়গায়? সিতে ভুল, কারণ টোল্ডের পরে টু হয় না, টোল্ডের পরে টু হয় না, সেইডের পরে টু হয়, এই জন্য আনসার বি ফর বাংলাদেশ। মিনা সেইড টু মি দ্যাট শি ওয়ান্টেড টু গো টু ঢাকা নাও। 4 নাম্বার, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এখন একটা কথা আছে, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে টেন্সের, কিন্তু ভাই এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ কি মনে রাখবা, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত বিষয় বা সাইন্টিফিক ফ্যাক্ট হয়, তাহলে কোনো পরিবর্তন হয় না। ওকে, সো যা আছে তাই। তাহলে কি হবে, শুধু কানেক্টর ইউজ করবা দ্যাট। তাহলে হি সেইড টু মি দ্যাট অথবা হি টোল্ড মি দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, শেষ, আর কিচ্ছু না। তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এ নাম্বারই আছে। এই ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো 5 নাম্বার কোশ্চেন কি বলতেছে দেখো। হি সেইড, সে বলেছিল ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, তোমার একটা ডাক্তার দেখানো উচিত। তাহলে হি সেইড অথবা হি টোল্ড, যে কোনো একটা। তাহলে কি হবে, হি টোল্ড দ্যাট অথবা হি সেইড দ্যাট। এবার ইউটা কিন্তু সেকেন্ড পার্সন কি অনুযায়ী হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী হবে। এখানে কি অবজেক্ট আছে না, তাহলে হি লিখে ফেলি। আই কেন, হি সেইড করিম হইতে পারে না, টুমি হইতে পারে, অথবা কি হইতে পারে, হি সেইড করিম, ধরো সে করিমকে বললো, এখানে তাই নাই, তাহলে এই জন্য আমি হি নিয়ে এসেছি, হি মানে কোনো একটা করিমকে বোঝানো হয়েছে, এসি অফ করো। তাহলে হি টোল্ড দ্যাট হি, এবার ভাই হ্যাড বেটার, তোমরা কি বলতে পারবা, হ্যাড বেটার থাকলে কি লেখা উচিত,
হ্যাড বেটার মানে কি উচিত, এই হ্যাড বেটার মানে কি উচিত, উচিত মানে কি শুড ইউজ করা উচিত আমার শুড, তাহলে কি হবে হি টোল্ড দ্যাট হি শুড সি আ ডক্টর, কারণ শুডের পরে ভার্বের বেস ফর্ম, হি শুড সি আ ডক্টর। তাহলে এখন আসো কি বলতেছে, আচ্ছা হি অ্যাডভাইস মি টু সি হবে না, টু সি হবে না, এবার আসো বি আর ডি, হি অ্যাডভাইসড দ্যাট হি শুড সি আ ডক্টর, হি সাজেস্টেড দ্যাট হি হ্যাড সিন আ ডক্টর, নো ডিও হবে না, আমাকে আনসার কি দিতে হবে বি নাম্বার। এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো টোল্ডের জায়গায় অ্যাডভাইসড আসছে, ভাই রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব নিয়ে কখনোই আপনি অ্যাডামেন্ট থাকবেন না, মানে এই জায়গায় রিজিড থাকা যাবে না, রিপোর্টিং ভার্ব মিনিং অনুযায়ী পরিবর্তন হইতে পারে কিন্তু অন্যগুলো ফিক্স থাকবে, এই জন্য আনসার হবে বি ফর বাংলাদেশ, হি অ্যাডভাইসড দ্যাট হি শুড সি আ ডক্টর। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। জি জি স্যার। এবার আসেন 6 নাম্বার কি বলতেছে, আনিস সেইড, আনিস বলেছিল আই মাস্ট রাইট আ লেটার, আমি অবশ্যই চিঠি লিখবো, আগে লেখেন মাস্ট থাকলে হ্যাড টু আছে কিনা সেটা আগে দেখবেন, হ্যাড টু আছে ওকে, তাহলে এই দুইটা আগে চলে আসেন। এবার আসেন তাহলে আনিস সেইড এরপরে দ্যাট কথাটি লাগবে, সি নাম্বারে দ্যাট কথাটি নেই বাদ। এবার দেখেন ডি নাম্বার, জি নাম্বার আনিস স্যার। সেইড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার, আই মানে কি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হবে, আনিস অনুযায়ী হবে, সো ডি নাম্বার আনিস সেইড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার। ক্লিয়ার? ভাই দেখেন দু সাইডটা দিলেই কিন্তু হতো, কিন্তু ন্যারেশন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই জন্য আমি এতগুলো কোশ্চেন দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে তো আমি 4-5টা দিলেই পারতাম, কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিসটা বেশি করানোর জন্য এটা দিয়েছি। ওকে আচ্ছা এবার আসেন, মুন্না সেইড টু জুহান, মুন্না জুহানকে বলেছিল আই শল কাম টু ইউ টুমোরো, আমি তোমার ওখানে আগামীকাল আসবো। ওকে তাহলে এখন আসেন, মুন্না সেইড টু জুহান অথবা মুন্না টোল্ড জুহান, ওকে তাহলে মুন্না টোল্ড জুহান এরপরে দ্যাটের পরে আই মানে কি মুন্না, তাহলে হির পরে কি হবে হি উড বি গোয়িং হবে না, হি উড কাম থাকলে গো হবে, হি উড গো, এই যে মুন্না টোল্ড জুহান দ্যাট হি উড, এই কাম থাকলে কি হয় কথা বলে না কেন, গো। গো, গো। হি উড গো টু লিখলাম, এবার ইউ মানে সেকেন্ড পারসন, এই যে জুহান টোল্ড টু হিম, হি টুমোরো Him. থাকলে দ্য ফলোইং ডে, ডি নাম্বারটা ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার। ওকে এবার 8 নাম্বার, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে 8 নাম্বার, হ্যাঁ ভালো করে বুঝবে। আই উইল হ্যাভ আ কাপ অফ টি, আমি এক কাপ কি খাবো, চা খাবো, মাই ফাদার সেইড, আমার বাবা বলেছিল, বিকজ কারণটা কি, আই এম নট হাংরি, আমার বাবা বলেছিল আমি এক কাপ চা খাবো শুধুমাত্র, আমি আর কিছু খাবো না, কেন আমি ক্ষুধার্ত না। তাহলে এখন আসো, প্রথমে আমার কি লাগবে, রিপোর্টিং ভার্ব লাগবে, তাহলে মাই ফাদার সেইড দ্যাট অথবা মাই ফাদার টোল্ড দ্যাট, ওকে মাই ফাদার টোল্ড দ্যাট, ওকে সো এই যে দেখো মাই ফাদার সেইড দ্যাট হলো। এবার আসো, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, আই মানে কি ফার্স্ট পারসন, কি অনুযায়ী হবে, মাই ফাদার মানে হি, এবার আসো He. উইল থাকলে কি হবে উড হবে, উইল হ্যাভ থাকলে কি হবে উড হ্যাভ, এখানে উইল হ্যাভই রয়ে গেছে বাদ, এই যে হি উড হ্যাভ, এরপরে আ কাপ, নো উড হ্যাভের পরে তোমার হ্যাড রাখার দরকার নেই, জাস্ট উইল থাকলে উড হ্যাভ আর কিচ্ছু না। এই যে দেখো সি নাম্বারটা কি কি বলতেছে, হবে সি? মাই ফাদার সেইড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি, হি উড হ্যাভ আ কাপ অফ টি বিকজ আই মানে কি ওই মাই ফাদার, বিকজ আই এম নট মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, বিকজ হি ওয়াজ নট হাংরি, এই যে দেখো বিকজ ঠিক আছে। হি ওয়াজ নট হাংরি, তার মানে আনসার হবে নাম্বার। 8 নাম্বারটা। ক্লিয়ার বিষয়টা? জি ভেরি স্যার। গুড। ওকে আর দুইটা করব, 10টা দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ এবার হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বিবৃতিমূলক হ্যাবোধক নাবোধক বাক্য, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করব, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে রিপোর্টিং ভার্ব, সাধারণত সেইড বা দ্যাট হবে, এই টোল্ড হবে, তবে সেইডের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে টু হয়, টোল্ডের পরে টু হয় না, ডিরেক্টলি ব্যক্তিবাচক অবজেক্ট বসে যায়, তারপরে কানেক্টর ম্যান্ডেটরি দ্যাট, এই জায়গায় কোনো ভুল নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সের কানেক্টর ম্যান্ডেটরি দ্যাট হবে, আমি দ্যাট লিখবো, দ্যাটের পরে টেন্স অনুযায়ী পরিবর্তন করব, অথবা যেটা যে নিয়ম আছে, মডাল অক্সিলারি ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে উড হবে, শল থাকলে শুড হবে, হ্যাড বেটার থাকলে শুড হবে, এরপরে মাস্ট থাকলে হ্যাড টু হবে, এই আর কিচ্ছু না। এবার আসো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমরা একটু দেখবো, ভালো করে বুঝবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার ফলো করতে হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার ফলো করতে হয়। প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে রিপোর্টিং ভার্ব লিখব, তবে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে রিপোর্টিং ভার্বটা আমরা ব্যবহার করি সেটা কি জানেন, কেউ বলেন আপনারা জানলে? Asked. Asked. অথবা আরো একটা আছে, কি বলেন, Whether- inquired. না, sorry, এনকোয়ার্ড inquired. অফ, যে কোনো একটা। ইনকোয়ার্ড অফ। তাহলে ভাই আমাকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে হয় আস্কড লিখতে হবে অথবা এনকোয়ার্ড অফ লিখতে হবে।
এরপরে আমাকে তিনটা জিনিস লিখতে হবে, হয় ইফ লিখবো অথবা ওয়েদার লিখবো অথবা ডাব্লিউএইচ কোশ্চেন লিখবো। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেন, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ অথবা ওয়েদার বসবে, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে। তারপরে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব হবে, মেইন ভার্বের পরে অন্য কিছু থাকলে সেটা বসে যাবে। তাহলে দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিন্তু ডিরেক্টে থাকতেছে, ইনডিরেক্টে কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কোনো বালাই থাকতেছে না। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে আস্কড অথবা এনকোয়ার্ড অফ হবে, তারপরে ইফ অথবা ডাব্লিউএইচ কোশ্চেন যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনই হবে, তারপরে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, এরপরে আদার্স টেন্স অনুযায়ী। এই ক্লিয়ার? সো আসো কি বলতেছে একটু ভালো করে দেখো। যদি আমরা একটা করি, একটা কোশ্চেন করতেছি, শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তুমি কি তোমার নতুন চাকরি নিয়ে খুশি? ওকে, আমরা আনসার দেখবো, আমরা এটা করব। শি আস্কড মি, আমি লিখলাম শি আস্কড মি, শি আস্কড মি। এই যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব আস্কড, আমি আস্কড লিখলাম, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখলাম, এরপরে ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএইচ কোশ্চেন। এই ইফ বা ওয়েদার কখন হবে একটু বলেন? ইফ বা ওয়েদার যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, আর যখন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হবে তখন ডাব্লিউএইচ কোশ্চেন। ওর কথাও ঠিক আছে, মেয়েরা সোজা সাপটা বলে না, মেয়েরা একটু ঘুরাই পেশাই বলে। তোমাদের ছেলেদেরকে এটা বুঝে নিতে হবে, এই মেয়েদের ভাষা বুঝতে পারলেই মনে করবা তোমার দাম্পত্য জীবন অথবা ভালোবাসার জীবন তোমার কি হবে, সুখের হবে। ওকে, আসো তাহলে শি আস্কড মি, শি আস্কড মি, এরপরে আর মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে ইফ ইউজ করবো অথবা ওয়েদার ইউজ করবো। তাহলে শি আস্কড মি ইফ, এইবার এরপরে কি হবে ভাই, টেন্সের পরিবর্তন। আর ইউ হ্যাপি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? ইউ, ইউ মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী আই হবে, আই, আই। এরপরে আর থাকলে কি হবে? ইফ আই ওয়াজ, প্রেজেন্ট থাকলে পাস্ট, হ্যাপি, ইফ আই ওয়াজ হ্যাপি ইন ইওর, সেকেন্ড পারসন, তাহলে ইন মাই নিউ জব। তাহলে শি আস্কড মি অথবা শি এনকোয়ার্ড অফ মি, যে কোনো একটা, শি আস্কড মি অথবা শি এনকোয়ার্ড অফ মি, এরপরে ইফ অথবা ওয়েদার আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। দেখো কোথায় আছে, ওমা কোথায় পাচ্ছ না তোমরা? কেন এ নাম্বার না? শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এটাই তো আছে। সি নাম্বারে ভুল কোথায়? এম হইতে পারে, হ্যাভ হইতে পারে, হ্যাড হইতে পারে। ওকে, তাহলে এবার আসো আমরা দ্রুত সলভ করবো বাকিগুলা। এবার আসো, হি সেইড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করেছিলে? তাহলে আসো দ্রুত করি। হি সেইডের জায়গায় আস্কড, হি আস্কড মি হাউ, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেনই হবে, তাহলে হাউই থেকে যাবে, হাউ। এবার আসেন, ডিড ইউ ডু ইট কোন টেন্সে আছে তাড়াতাড়ি বলেন। ডিড ইউ ডু ইট পাস্ট ইনডিফিনিট, এই পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে ভার্বের থ্রি। তাহলে প্রথমেই সাবজেক্ট, ইউ সেকেন্ড পারসন, মি মানে আই, হাউ আই, এরপরে হ্যাড হবে, হাউ আই হ্যাড, এরপরে ভার্বের থ্রি, ভার্ব কোনটা? ডু, ডিড, ডান, হাউ আই হ্যাড ডান ইট। তাহলে হি আস্কড মি হাউ হ্যাড আই ডান ইট, অথবা হি এনকোয়ার্ড অফ মি হাউ হ্যাড আই হ্যাড ডান ইট, হাউ আই হ্যাড ডান ইট। কোন জায়গায় আছে বলো? বি নাম্বার স্যার, এখানে এনকোয়ার্ড অফ আছে, এনকোয়ার্ড অফ আছে। ওকে, জি স্যার, আস্কড। 11 নাম্বার, আ ম্যান সেইড টু হিজ ফাদার, একজন মানুষ তার বাবাকে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? তাহলে কি হবে ভাই? আ ম্যান আস্কড হিজ ফাদার, এরপরে হটই হবে, হট, ইউ সেকেন্ড পারসন মানে বাবা, হি, হট হি, আর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, হট হি ওয়াজ ডুইং, হট হি ওয়াজ ডুইং। তাহলে আ ম্যান আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং, হোয়াট হি ওয়াজ ডুইং কোন জায়গায়? হোয়াট হি ওয়াজ ডুইং, হোয়াট হি ওয়াজ ডুইং, এটা বাদ, এটা বাদ। এবার আসেন, আ ম্যান আস্কড হিজ ফাদার, আই আস্কড এর পরে জীবনে টু হবে, হবে না। সো আনসার এ, ভেরি গুড, ভেরি গুড, 11 এ। তাহলে হয়ে গেল আমাদের দুইটা সেন্টেন্স, একটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবচেয়ে টাফ যে জায়গাটা সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সটা, সবচেয়ে টাফ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমি গতদিনই আপনাদেরকে ভয়েস চেঞ্জ করিয়েছিলাম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, দুইভাবে। একটা হলো ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে, আর একটা লেট দিয়ে শুরু হবে। ঠিক আছে কি ঠিক নেই? কথা বলেন। কিন্তু আজকে ন্যারেশন করার সময় আমি আপনাদেরকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স 3 ভাবে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স 3 ভাবে শুরু হবে, ভালো করে মনে রাখবেন, এখান থেকেই কোশ্চেনটা বেশি আসে। ইম্পারেটিভ সেন্টেন্স 3 ভাবে শুরু হয়।
কিভাবে? একটা হলো ভার্বের ওয়ান দিয়ে শুরু হবে, একটা লেট আজ দিয়ে শুরু হবে, আর একটা লেট আজ ব্যতীত অন্যান্য প্রোনাউন লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হবে। এই হলো 3 প্রকার। তাহলে আমার সাথে বলেন, ন্যারেশনের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কয়ভাবে শুরু করব, কয়ভাবে চিন্তা করব? কিভাবে? 3 তিন ভাবে। ভাবে। একটা ভার্বের ভাবে। বেস ফর্ম দিয়ে শুরু হবে, একটা ভার্বের কি দিয়ে বলেন? বেস Base ফর্ম। ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে, আর একটা শুধুমাত্র লেট আজ Let দিয়ে us. শুরু হবে, লেট আর আস। একটা লেট আজ ব্যতীত যা Let আছে is লেট অন্য মি, অন্য লেট অর্থ। হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হবে। ক্লিয়ার বিষয়টা? এই 3 জি ভাবে স্যার। মনে রাখবেন। এখন 3 ভাবের জন্য 3 রকম ফর্মুলা, সেটা কি সেটা আসি। যদি ভার্বের ওয়ান দ্বারা শুরু হয়, যদি ভার্বের বেস ফর্ম দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ফর্মুলা, প্রথমে সাবজেক্ট বসাবেন, সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব বসাবেন। রিপোর্টিং ভার্ব কোনগুলা? অর্ডার, রিকমেন্ড, ইনসিস্ট, রিকোয়েস্টেড, মিনিং অনুযায়ী। এখানে অনেকগুলা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ থাকলে অর্ডার দেবেন, অনুরোধ থাকলে রিকোয়েস্টেড দেবেন, তারপরে এই জাতীয় আর কি। হ্যাঁ, কমান্ড। কমান্ড। তাহলে সাবজেক্ট হবে, তারপরে রিপোর্টিং ভার্ব হবে, এর পরপরই ভাই টু হবে, টু প্লাস ভার্বের ওয়ান। একদম ইজি। ভার্বের ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে প্রথমেই সাবজেক্ট লিখবো, তারপরে রিপোর্টিং ভার্ব লিখবো, এরপরেই টু প্লাস ভার্বের ওয়ান। আর যদি নেগেটিভ হয় কি হবে বলেন তো? নট টু Not হবে, নট নট টু টু প্লাস প্লাস ভার্বের ওয়ান। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে রিপোর্টিং ভার্ব হবে, এরপরে টু প্লাস ভার্বের ওয়ান পজিটিভ বাক্যের ক্ষেত্রে, আর নেগেটিভ বাক্যের ক্ষেত্রে নট টু প্লাস ভি ওয়ান। আমি আপনাদের বুঝাইতে পেরেছি কি পারি নাই? জি স্যার। এইবার আসেন, যদি লেট আজ দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আজ দ্বারা শুরু হয়, ঠাটা মুখস্থ করবেন এই স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব হবে। রিপোর্টিং ভার্ব সাধারণত প্রপোজড হয়, কিন্তু রিপোর্টিং ভার্ব যে কোনো কিছু বসতে পারে। তাহলে আসেন, লেট আজ দ্বারা যদি ডিরেক্ট ন্যারেশন থাকে, এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করতে আমার কি স্ট্রাকচার হবে? প্রথমে সাবজেক্ট, এরপরে প্রপোজড রিপোর্টিং ভার্ব, তারপরে দ্যাট, ম্যান্ডেটরি দ্যাট বসবে, দ্যাটের পরে ম্যান্ডেটরি সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ম্যান্ডেটরি শুড বসবে, শুডের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি যা আছে বসাই দিব। তাহলে লেট আজ দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম কি? প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে রিপোর্টিং ভার্ব সাধারণত প্রপোজড হয়, তারপরে দ্যাট লিখব, তারপরে সাবজেক্ট লিখব, তারপরে অলওয়েজ শুড লিখব, তারপরে ভার্বের বেস ফর্ম লিখব, তারপরে যা আছে তাই। এই ক্লিয়ার কিনা? ওকে। এইবার যদি লেট আস ব্যতীত লেট মি, লেট দেম, লেট হার দ্বারা সেন্টেন্স শুরু হয়, লেট আস ব্যতীত যদি লেট মি, লেট দেম, লেট হার দ্বারা শুরু হয়, তখন কি হবে? আবার প্রথমে সাবজেক্ট হবে, তারপরে রিপোর্টিং ভার্ব হবে, তারপরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে মাইট প্লাস ভি ওয়ান। ভাই আমি আবারও বলি, যদি লেট মি, লেট হিম, লেট দেম দ্বারা শুরু হয়, লেট আস ব্যতীত অন্যগুলা দ্বারা শুরু হয়, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে মাইট প্লাস ভি ওয়ান, মাইট প্লাস ভি ওয়ান। এটা একটা স্ট্রাকচার। অথবা আরেক রকম হইতে পারে, সেটা কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে রিপোর্টিং ভার্ব হবে, তারপরে দ্যাট হবে, তারপরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি বলছিলাম? মাইট প্লাস ভি ওয়ান, অথবা মাইট বি অ্যালাউড প্লাস ইনফিনিটিভ। হয় মাইট প্লাস ভি ওয়ান, অথবা মাইট বি অ্যালাউড প্লাস টু প্লাস ভার্বের ওয়ান। আমি বুঝাইতে পারছি কিনা? কারো কোনো কনফিউশন হচ্ছে কিনা? কথা বলো। ক্লিয়ার? ক্লিয়ার যদি হয় বলো, একজন বলে শোনাও আমাকে, তিনটা স্ট্রাকচার বলে শোনাবা এভাবে, যে স্যার যদি ভার্বের ওয়ান দিয়ে শুরু হয় তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার স্ট্রাকচার, স্যার যদি লেট আস দ্বারা শুরু হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার স্ট্রাকচার, স্যার যদি লেট আস বাদে অন্যান্য দ্বারা প্রোনাউন দ্বারা শুরু হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার স্ট্রাকচার। তাড়াতাড়ি বলবা কি হবে, তাড়াতাড়ি বলো একজন। ওমা চুপ কেন সব? দেখে দেখে বলবে পারে না কেন? যে কেউ বলো না কেন? হ্যাঁ বোন তুমিই বলো। V1 থাকে প্রথমে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। আর যদি নেগেটিভ হয় আপু, যদি নেগেটিভ হয় টু প্লাস ভার্বের ওয়ানের পরিবর্তে কি হবে? নট টু প্লাস ভার্বের ওয়ান। ভেরি গুড। এরপরে যদি লেটেস্ট দ্বারা সেন্টেন্সটি শুরু হয় তাহলে হবে প্রথমে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব অথবা প্রপোজড হয় প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। আর যদি আর লেট, যদি লেট বা লেট দেম বা লেট হার মানে লেটের পর যদি প্রোনাউন থাকে মানে আজ বাদে অন্য কিছু, আসো তো প্রোনাউন, লেটের পরে যদি আজ বাদে অন্য প্রোনাউন থাকে, জি স্যার, তাহলে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1 অথবা অথবা মাইট বি অ্যালাউড প্লাস প্লাস এক্সটেনশন। না না না, মাইট বি অ্যালাউড Two plus টু V1 প্লাস ভি ওয়ান। মাইট দিলে শুধু ভি ওয়ান,
মাইট দিলে শুধু V1 আর মাইট বি অ্যালাউড দিলে 2 প্লাস V1। ক্লিয়ার হয়েছে কিনা? Yes, sir. ওকে, তাহলে এখন তাহলে আসো আমরা কোশ্চেন প্র্যাকটিস করি, আমরা বুঝতে পারবো তাইলে। ওকে, হাসান সেইড, হাসান বলেছিল লেট মি হ্যাভ সাম রাইস, চলো কিছু আমাদের কিছু চাইল দাও। এখন আসো, লেট মি কোনটা দিয়ে শুরু হয়েছে, কোন রুলস, 1 2 না 3? 3 number. 3 নাম্বার। ওকে, তাহলে এখন আসেন হাসান, হাসান এই জায়গায় যে কোনো মিনিং অনুযায়ী প্রপোজড হইতে পারে, রিকোয়েস্টেড হইতে পারে, যে কোনো একটা। হ্যাঁ, হাসান রিকোয়েস্টেড দ্যাট, হাসান রিকোয়েস্টেড দ্যাট। দ্যাটের পরে কি বলছিলাম, সাবজেক্ট হবে। এই যে সাবজেক্ট রিপোর্টিং ভার্ব দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট হবে দ্যাট। এবার আসো, সাবজেক্টটা কি নিব আমরা, লেট মি। এই মি কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে কি হবে First সাবজেক্ট person. অনুযায়ী হি, He. তাহলে দ্যাট হি। এরপর আসো, হির পরে কি হবে, মাইট, হি মাইট, হি মাইট। এরপরে ভার্বের ওয়ান, হি মাইট কি হবে তাহলে ভাই, হ্যাভ সাম রাইস, হি Have মাইট some হ্যাভ rice. সাম রাইস। ওকে, অথবা আর কি লিখবো আমরা, হি মাইট হ্যাভ সাম রাইস, অথবা He might be allowed to have some rice. হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ সাম রাইস। দেখো তো কোনটা হয়, এই যে বি নাম্বার, হাসান উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম রাইস। আবার আর কি আছে, হাসান প্রেইড দ্যাট হি মাইট হ্যাভ সাম রাইস, দুইটাই কিন্তু সেম। হি টু হ্যাভ হবে না, হি ওয়ান্টেড হবে না, তাহলে বি আর সি দুইটার যে কোনো একটা উত্তর হবে। এখন আপনারা বলেন বি নিব না সি নিব? অবশ্যই সি নিব, বি নিব না। কারণ উইশ মানে কি, উইশটা হলো ইম্পারেটিভ করা। সেন্টেন্সের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য, প্রকাশ। ইচ্ছা প্রকাশ, এখানে ইচ্ছা বোঝাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আনসারটা সি নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি মানুষের কাছে চাইল চাচ্ছি, এটা আমি উইশ করব, উইশটা কেমন, যেমন আমি উইশ করতেছি, ইস আমি যদি বারাক ওবামার মেয়ে জামাই হইতে পারতাম, এটাকে উইশ বলে। বুঝাইতে পারছি বিষয়টা? সেই জন্য এটা এমন না। ওকে, সো আনসার হবে সি নাম্বার, হাসান প্রেইড দ্যাট হি মাইট হ্যাভ সাম রাইস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেটা আপনাকে বের করতে হবে। এবার দেখেন ভাই, ইনডিরেক্ট দিয়ে দিয়েছে, ইনডিরেক্টের মধ্যে কোনটা কারেক্ট আপনাকে বের করতে হবে। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড টু হিজ সোলজার, ওই ক্যাপ্টেন তার সোলজারদেরকে অর্ডার করেছিল টু মার্চ ওয়ান, তার মানে কি 1 নাম্বার রুলসের মধ্যে পড়ছে। এই কয় নাম্বার রুলস, 1 নাম্বার। এক নাম্বার কিন্তু ছিল। ভাই অর্ডারের পরে কি আমরা টু লিখি? না, না, স্যার। আমরা এগুলা স্যার। পরে টু লিখি। অ্যাকচুয়ালি সেইট বাদে অন্য কোনো, সেইট বাদে অন্য কোনো রিপোর্টিং ভার্বের পরে আমরা সাধারণত প্রিপোজিশন বসাই না। ক্লিয়ার? ওকে, তাহলে আসো, এখানে এ নাম্বারটা হলো না, দেখো বি নাম্বারটা, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ সোলজার্স টু মার্চ ওয়ান। এই ঠিক আছে কি ঠিক নেই? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, এবার হচ্ছে 14 নাম্বার, দ্য টিচার সেইড দ্য স্টুডেন্ট, ওই টিচার স্টুডেন্টদেরকে বলেছিল ডোন্ট ওয়েস্ট টাইম, এই কি করো না, সময় নষ্ট সময় করো না, নষ্ট করো কেউ না। তারা তাকায়ও না। আমি বলি দেখো 2 রকম করা যায় এটা, তাহলে করি আমরা, দ্য টিচার, এই ডোন্ট ওয়েস্ট টাইম, এটা কি 1 নাম্বার রুলস না? কথা বলো, 1 জি নাম্বার। স্যার। তাহলে আসো, এক নাম্বার। প্রথমে হবে দ্য টিচার, আমি লিখলাম দ্য টিচার। ওকে, দা প্রথমে সাবজেক্ট হবে দ্য টিচার, এরপরে রিপোর্টিং ভার্ব। এখানে কি টিচার কি তাকে রিকোয়েস্টও করতে পারে, আবার অর্ডারও করতে পারে। টিচাররা সাধারণত অর্ডার করে আমাদের দেশে, দ্য টিচার অর্ডার্ড, কিন্তু বাইরের দেশে রিকোয়েস্ট করে। দ্য টিচার অর্ডার্ড, এই মনে আছে কিনা 1 নাম্বার রুল? সবাই দেখো, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে রিপোর্টিং ভার্ব হবে, তারপরে 2 প্লাস ভার্বের 1, 2 প্লাস ভার্বের 1। তাহলে সাবজেক্ট লিখলাম, রিপোর্টিং ভার্ব লিখলাম, এরপরে 2 প্লাস ভার্বের 1। এখন নেগেটিভ হইলে কি হবে? দ্য Not টিচার to অর্ডার্ড plus নট verb টু, to- নট টু ওয়েস্ট টাইম, ভার্বের 1, নট টু ওয়েস্ট টাইম। এটা বুঝেছো কিনা বলো? দ্য টিচার অর্ডার স্যার। নট টু ওয়েস্ট জি টাইম। স্যার, বুঝছি। আরেকভাবে লেখা যায় এটা, সেটা কি জানো? সেটা হলো এই অর্ডারের পরিবর্তে আমি প্রোহিবিটেড লিখবো। এই প্রোহিবিটেড মানে কি? বারণ করা, নিষেধ করা। তাহলে নিষেধ আরেকভাবে করা। কি লেখা যায়? এই যে দেখো, দ্য টিচার প্রোহিবিটেড, প্রহিবিটেড টু, তখন নট হবে না। ইয়েস, তখন আর নট হবে না, কারণ প্রোহিবিটেডের মধ্যেই না কথাটি লুকায় আছে। দ্য টিচার প্রোহিবিটেড, এখন কি নট টু হবে? না না। স্যার, টু টু ওয়েস্ট টাইম। ওয়েস্ট। 2 waste time। এই আর কিচ্ছু না। ও, পরবর্তীতে অবজেক্ট ছিল দ্য স্টুডেন্ট, তাহলে দ্য টিচার প্রোহিবিটেড হিজ স্টুডেন্ট টু ওয়েস্ট টাইম। ক্লিয়ার বিষয়টা? ইয়েস। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। এখন দেখেন কোনটা দিয়েছে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট ডু নট, হবে না। এরপরে দ্য টিচার প্রোহিবিটেড দ্য স্টুডেন্ট, নট, প্রোহিবিটেড আছে আবার নটও আছে, হবে না। দ্য টিচার হবে। অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, হইতে পারে। দ্য টিচার হবে, স্যার, C অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, ইয়েস। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্টিং, হবে না। তাহলে আনসার সি নাম্বারটা। আমি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। ওকে, এবার আসেন 15 নাম্বার, হি সেইড টু মি, লেট আস,
মনে রাখবেন লেটাস থাকলে ম্যান্ডেটরি এই স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে রিপোর্টিং ভার্ব হবে, তারপরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুট 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 Should. শুট বাধ্যতামূলক। তাহলে আছে লেটাস মানে শুট হইতে হবে, আগে শুট খোঁজেন কোন জায়গায় আছে, বি নাম্বারে স্যার দেখারই দরকার নেই, আনসার বি ফর বাংলাদেশ, কারণ শুট আছে। তারপরে আমরা দেখব হি লিখলাম, এরপরে রিপোর্টিং ভার্ব প্রপোজড, এরপরে এই টু তো হয় না, হি প্রপোজড ও, হি প্রপোজড মি, হি প্রপোজড টু মি, না দরকার নেই, হি প্রপোজড মি, হি প্রপোজড মি দ্যাট, এরপরে উই, এরপরে শুড, উই শুড গো হোম টুগেদার, ইয়েস ঠিক আছে, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার প্রপোজ এবার টু লাগে না। এবার আসো, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ লেট মি কাম ইন, এই লেট মি আছে না, লেট মি, তাহলে মাইট প্লাস ভি1 অথবা মাইট বি অ্যালাউড প্লাস টু প্লাস ভি1, এইটাই খুঁজো আর পেও না। শুড বাদ, এই যে দেখো মাইট বি অ্যালাউড টু তিন প্লাস নাম্বার, ভার্বের স্যার। ওয়ান, মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্ব, ঠিক আছে দুইটাই। তাহলে আসো কোনটা কি দেখবো আমরা। এবার আসো ভাই, হি প্রপোজড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, সেন্সটা এই জায়গায়। এখন বলো প্রপোজড নিব না ডি নিব, রিকোয়েস্টেড নিব, ডি ডি নম্বর নিব। Requested. কারণ মনে রাখবা প্রপোজ মানে লেট আসকে বোঝায়, প্রপোজ মানে প্রস্তাব, লেট আস, ওকে, সেই জন্য ডি ফর ঢাকা। এবার হচ্ছে 17 নাম্বার, লেট হিম মানেই মাইট প্লাস ভার্বের ওয়ান, মাইট বি অ্যালাউড প্লাস টু প্লাস ভার্বের ওয়ান, দেখেন কোন জায়গায় আছে মাইট প্লাস ভার্বের ওয়ান, তাহলে মে হবে না। ওকে এবার আসেন, আনোয়ার সেইড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, ওকে ঠিক আছে, ঠিক আছে, লাইকস D। থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তো পাস্ট ইনডিফিনিট হবে, বি Liked নাম্বারটাই হবে, ঠিক liked। আছে, লাইকস নাম্বার, স্যার। হবে না। এই ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় কি হয়, পাস্ট ইনডিফিনিট হয় না। পাস্ট জি ইনডিফিনিট। স্যার ওকে শেষ। এবার 18 নাম্বার, ওকে তাহলে আমাদের তিনটা শেষ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা অপটেটিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা বা উইশ ইচ্ছা পোষণ করা হয় সেটাকে দ্বারা আমরা কি করি, অপটেটিভ সেন্টেন্স বলি। হ্যাঁ, যে আশা করি তুমি এ প্লাস পাও, দোয়া করি তুমি এ প্লাস পাও, আল্লাহ তোমাকে সুখে রাখুক, হ্যাঁ এইটা। আর অপটেটিভ সেন্টেন্সটা সাধারণত কি দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয়, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, ওকে। অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, একদম ঠাটা মুখস্থ। অপটেটিভ সেন্টেন্সকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে আমাদের একটা স্পেসিফিক স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্পেসিফিক স্ট্রাকচারটা কি আমি যদি আপনাদেরকে একটু বলি, প্রথমে সাবজেক্ট বসাবেন, এই কি বসাবেন প্রথমে বলেন, সাবজেক্ট, তারপরে হয় প্রেইড না হয় উইস্ট। আল্লাহ কথাটি থাকলে প্রেইড হবে, আল্লাহ ভগবান ঈশ্বর এগুলো থাকলে প্রেইড হবে, অন্য সকল ক্ষেত্রে উইস্ট হবে। তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে ভার্বের ওয়ান, একদম ইজি। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইস্ট অথবা প্রেইড, রিপোর্টিং ভার্বটা উইস্ট অথবা প্রেইড, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে ভার্বের ওয়ান। মনে থাকবে তো? জি স্যার থাকবে মনে। ওকে তাহলে দ্য টিচার সেইড টু মি মে ইউ পাস ইন দ্য এক্সাম, তাহলে ভাই মে ইউ পাস ইন দ্য এক্সাম, আল্লাহর কথা নেই, তাহলে আমরা কি দেবো, উইস্ট। তাহলে দেখো Wished. দ্য টিচার উইস্ট মি, দ্য টিচার উইস্ট দ্যাট ইউ সেকেন্ড পারসন মানে কি মি হবে, উইস্ট দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন, আই মাইট পাস দ্য এক্সামিনেশন, কুড হবে না, মে হ্যাভ হবে না, মাইট হ্যাভ হবে না, আই মাইট পাস দ্য এক্সামিনেশন, দ্য টিচার উইস্ট দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার ওকে এবার চলে আসেন, শি সেইড মে আল্লাহ সেভ মাই চাইল্ড, সে বললো আল্লাহ আমার চাইল্ডকে সেভ করুক, তাহলে আল্লাহ যেহেতু আছে প্রেইড দিব, তাহলে শি প্রেইড Prayed. দ্যাট, শি প্রেইড দ্যাট আল্লাহ মাইট সেভ মাই মানে কি শি, সেভ হার চাইল্ড, তাহলে শি প্রেইড দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড, আনসার কি হবে, ডি নাম্বার স্যার ডি। D হবে স্যার, ও D। উইশ আছে, ডি উইশ নাম্বার বাদ, স্যার উইশ বাদ, ও, শি D প্রেইড ঢাকা। দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড, ওকে 19 ডি হয়ে গেল। তাইলে আমাদের এটা খুব ইজি, তো এই জন্য অপটেটিভ সেন্টেন্সে মাত্র দুইটা দিয়েছি। এক্সক্লামেটরি সেন্টেন্স, লাস্ট যে পরীক্ষাটা আসছে এই পরীক্ষাতে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কোশ্চেন আসছে, লাস্ট ন্যারেশন থেকে যে কোশ্চেনটা আসছে, হ্যাঁ সেই এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিন্তু কোশ্চেন আসছে। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, ওই যে বিস্ময় সূচক বাক্য, ওমা ফাস্ট ফুড, এই যে ওমা, হ্যাঁ এই জাতীয় আর কি, মানে মগবাজার একটা দোকানের নাম আছে ওমা ফাস্ট ফুড, হ্যাঁ ওমা ফাস্ট ফুড, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্স হলো বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক। আমরা ছোটবেলায় বলতাম না, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, সে কতই না সুন্দর, এইটাকে আমরা বিস্ময় সূচক বলি, ও কি সুন্দর একটা পাখি। ওকে সো এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সাধারণত ভার্ব লাস্টে থাকে, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, মনে আছে? সো ভার্বগুলো লাস্টে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। সেটা গেল ডিরেক্টের ক্ষেত্রে। এখন
ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে আমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে কি স্ট্রাকচার ফলো করতে হবে, একদম ঠাটা মুখস্থ। প্রথমে সাবজেক্ট বসাবেন, এরপরে রিপোর্টিং ভার্ব, সেটা কি এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো, যে কোনো একটা হবে। এরপরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন। ক্লিয়ার বিষয়টা? এই তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই আমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্টের পরে আমাকে এক্সক্লেইমড উইথ জয় বা এক্সক্লেইমড উইথ সরো বসাইতে হবে, তারপরে দ্যাট কথাটি ম্যান্ডেটরি, এরপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে, তারপরে মূল ভার্ব। ক্লিয়ার? কথা বলে না কেন? Yes, sir. ওকে, এখন আসো, একটা কথা আছে তখন, সেটা হলো তুমি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হয়, হাউ দিয়ে শুরু হয়, তাহলে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে ভেরি কথাটি লিখতে হবে অ্যাডজেক্টিভের আগে। অ্যাডজেক্টিভের আগে কি লিখতে হবে? ভেরি কথাটি Very. লিখতে হবে। এখন আসো আমি বলি, হি সেইড, সে বলেছিল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, ফুলগুলো না কতই সুন্দর। তাহলে কি হবে? হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, কি বললাম বলো? হি এক্সক্লেইমড উইথ জয় Claimed with দ্যাট, joy that তারপরে সাবজেক্ট, এই সাবজেক্ট কোনটা? দ্য ফ্লাওয়ার্স। সাবজেক্ট কোনটা? দ্য ফ্লাওয়ার্স। the flowers. এরপরে ভার্ব, এই আর মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট, Past ওয়ার। indefinite. তাহলে দ্য Flower. ফ্লাওয়ার্স ওয়ার, হাউ এর Were. থাকলে ভেরি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ভেরি বিউটিফুল। আনসার হলো সি নাম্বার। হি ক্রাইড আউট দ্য ফ্লাওয়ার্স ওয়ার ভেরি বিউটিফুল। ও, আনসার তো এ নাম্বার। Sir, B number. দেখি আমরা হয় B কোনটা number, এক এক করে B যাই। number. হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, কোনো সমস্যা নেই। দ্য ফ্লাওয়ার্স ওয়ার ভেরি বিউটিফুল, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল। আনসার বি নিব না এ নিব, সেটা আবার বলো। মানে এরই Yes. ওয়ে Yes, sir. প্রথমটা। শোনো, এ আর বি এর মধ্যে পার্থক্য হলো এতে ভেরি আছে, বিতে ভেরি নেই, আর Very সব আছে, ঠিক। very nice. কিন্তু আমি কি বলছিলাম, হাউ যদি থাকে How তাহলে very অ্যাডজেক্টিভের নিতে আগে হবে। ভেরি লিখতে হয়। Very নিতে এই জন্য হবে। আনসার এ ফর আমেরিকা। আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা? জি স্যার। জি, স্যার। ওকে, এবার আসেন। হি সেইড, সে বলল, এলাস আই অ্যাম আনডান, খুবই দুঃখের বিষয়, আমার অবস্থা অনেক খারাপ। হি সেইড, সে বলল, এলাস আই অ্যাম আনডান। ওকে, এখন আসো, তাহলে এটা কি হবে? হি এক্সক্লেইমড উইথ জয় হবে না সরো হবে? সরো সরো হবে। হবে। সরো। হি সরো। এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, আই থাকলে কি হবে? ফার্স্ট পারসন হি। সাবজেক্ট অনুযায়ী হি, এরপরে এম মানে He. ওয়াজ, হি ওয়াজ আনডান, হি ওয়াজ আনডান। তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। আনসার কোনটা হবে ভাই? এ। এ। এ নাম্বারটা। ওকে, আরো ও হয়ে গেল। তাহলে আমাদের কোর 5টা সেন্টেন্স, কোর 5টা সেন্টেন্স থেকেই কোশ্চেন পাবেন। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের যে স্ট্রাকচার আপনাদেরকে শিখাইছি এইগুলা থেকেই পাবেন, এর বাইরে তেমন আসে না। তবে মিসসেলেনিয়াসের 3টা রুলস আমি আপনাদেরকে শিখাবো। এটা লাগে না, একটা রুলস লাগে, বাকি 2টা লাগে না, কিন্তু যেহেতু আছে সময় এই জন্য শিখাই দিচ্ছি। সেটা হলো, কাউকে যদি আমরা উইশ করি, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, আমরা বলি না হ্যালো গুড মর্নিং মিস্টার রহিম, সেই গুড মর্নিং থাকলে আপনারা কি করবেন? কাউকে যদি উইশ করেন তখন স্ট্রাকচারটা কি হবে আপনাদের জানা আছে কিনা? যদি আপনি কাউকে গুড মর্নিং উইশ করেন তখন কি হবে সেটা আপনাদের জানা আছে কিনা? তাহলে বেড ওয়েস্ট হবে, বেড ওয়েস্ট। হবে। তাহলে উইস্ট হবে, উইস্ট হবে। কি হবে শোনেন, Whist. প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইস্ট হবে, উইস্টের পরে যাকে আপনি উইশ করতেছেন সেই ব্যক্তি হবে, তারপরে যা বলে উইশ করতেছেন সেইটা হবে উইশিং ওয়ার্ড। এই আর কিছু না, হ্যাঁ। উইশিং ওয়ার্ড এই। তাহলে গুড মর্নিং, গুড বাই এগুলো যদি আমরা বলি, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে যা করব উইশ থাকলে উইশ, আর গুড বাই বললে মানে বিদায় বুঝাবো, তারপরে ব্যক্তি হবে যাকে আমি উইশ করতেছি, তারপরে যা দিয়ে উইশ করতেছি সেটা হবে। ওকে, তাহলে আসেন, গুড মর্নিং মিস্টার কামাল, আমি কামালকে হি সেইড, সে বললো গুড মর্নিং মিস্টার কামাল। তাহলে প্রথমে সাবজেক্ট হি লিখলাম, হি, এরপরে কি হবে? উইস্ট, হি উইস্ট, এরপরে যাকে আমি উইশ Mr. করতেছি, কামাল। আমি কাকে উইশ করতেছি? Mr. মিস্টার কামাল, কামাল। মিস্টার কামালকে কি বলে উইশ করতেছি? গুড মর্নিং। Good তাহলে morning. হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং, কোনটা আছে বলেন? হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং, বাংলাদেশ। বাংলাদেশ। ক্লিয়ার বিষয়টা? ওকে, Yes, sir. এবার আসেন তাহলে পরেরটা চলে যাই, 23 নম্বর। রফিক কল্ড মি আ লায়ার, রফিক আমাকে মিথ্যাবাদী বলেছিল। আমরা সবসময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেছি, কিন্তু এটাই যে আসবে তা না, বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে, তবে কিছু কিছু জায়গায় ইনডিরেক্ট থেকেও কিন্তু ডিরেক্ট আসে। সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে, কিন্তু কিছু কিছু জায়গায় ইনডিরেক্ট থেকেও কিন্তু ডিরেক্ট আসে, সেটা এখানে হয়েছে। রফিক কল্ড মি আ লায়ার। এখন ডিরেক্ট মানে কি? আমার কমা থাকবে, ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচটা থাকবে, এই তো বিষয়টা। তাহলে রফিক কল্ড মি আ লায়ার, তাহলে কি হবে দেখেন তো ভাই, এই শেষ কিন্তু বলতে পারবো না, মনে আছে কিনা? শেষ থাকলে পরে আর চেঞ্জ হয় না, তাই না? তাহলে রফিক সেইড টু মি, ওকে ঠিক আছে, ইউ ওয়ার আ লায়ার, এই এটা কি আছে?
কল্ড মি আ লায়ার, এখানে Past ওয়ারটা কি আছে। পাস্ট না, সে এখানে যেহেতু পাস্ট আছে আমাকে ডিরেক্টটা প্রেজেন্ট করতে হবে। ওকে, Present করতে হবে। রফিক টোল্ড Yes, মি sir. ইউ আর আ লায়ার, এই সি নাম্বারটা। রফিক টোল্ড স্যার মি, ডি নাম্বারটা কেন হবে না? টোল্ড স্যার ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বারটা হবে না কেন? রফিক সেইড টু মি ইউ আর আ লায়ার। রফিক কোন জায়গায় বলো ভাই? ও এখন দেখো নাইস কোশ্চেন ভাই। রফিক টোল্ড মি ইউ আর আ লায়ার, রফিক সেইড টু মি ইউ আর আ লায়ার, কোনো ঝামেলা আছে? দেখো তো, এখানেও ইউ আর আ লায়ার, এখানে ইউ আর আ লায়ার, কিন্তু এখানে সেইড টু আছে আর এখানে কি আছে ভাই? টোল্ড আছে। Told. তো দুইটাই Told কিন্তু আছে। ঠিক আছে, তবে ডিরেক্টের ক্ষেত্রে সেইড টুটা বেশি অ্যাপ্রিসিয়েবল, ডিরেক্টের ক্ষেত্রে সেইড টুটা বেশি অ্যাপ্রিসিয়েবল, আর ইনডিরেক্টের ক্ষেত্রে টোলটা বেশি অ্যাপ্রিসিয়েবল। ক্লিয়ার বিষয়টা? জি Yes, স্যার sir. ওকে, এবার আসেন 24, কাম ইন মাই ফ্রেন্ড সেইড আই। আমি বললাম বন্ধু ভিতরে আসো। এই যে রুলসটা একটু ইম্পর্টেন্ট, সেটা কি শোনেন। আমরা অনেক ক্ষেত্রে না কাউকে অ্যাড্রেস করি, যেন বলি না স্যার কেমন আছেন, এই স্যার কিন্তু তার নাম না, তাকে আমি অ্যাড্রেস করেছি। আমি আপনাদেরকে মাঝে মাঝে যখন আমার কাছে আসেন আমি বলি না ভাই তোমার কি অবস্থা, এই ভাই মানে কি আমি আপনাকে অ্যাড্রেস করলাম কোনো কিছু দিয়ে। তাহলে কোনো ন্যারেশনের ক্ষেত্রে কোনো একটা ওয়ার্ড দিয়ে যখন আমি কাউকে অ্যাড্রেস করব, তখন এই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা শুরু, ইনডিরেক্ট সেন্টেন্স শুরু হবে অ্যাড্রেসিং অ্যাস দিয়ে। অ্যাড্রেসিং অ্যাস, এরপরে আমি আপনাকে যা বলে আমরা অ্যাড্রেস করি, আমরা মাঝে বলি না ও কিং, আই এম প্রাউড অফ ইউ। এই ও কিং এটা কি, তাকে অ্যাড্রেস করা, তখন কি হবে? অ্যাড্রেসিং হিম অ্যাজ আ কিং। তাহলে কোনো কিছু দ্বারা যদি আমরা সম্বোধন করা বোঝাই, সেই বাক্যটা আমরা অ্যাড্রেসিং দিয়ে শুরু করব, অ্যাড্রেসিং দিয়ে। তাহলে কাম ইন, ভিতরে আসো, মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এই আমার বন্ধু আমি কি বললাম? অ্যাড্রেস করলাম, তাহলে কি হবে? অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড। এইবার আসো কাম ইন, এই কাম ইনটা কোন সেন্টেন্স? কথা বলো, কাম ইন কোন সেন্টেন্স? প্রেজেন্ট Present নো নো, আমি তো টেন্স বলিনি রে পাগল, আমি বলেছি কোন সেন্টেন্স? ইম্পারেটিভ sentence, সেন্টেন্স। imperative. যখন বলবো কোন টেন্স Imperative. তখন বলবো প্রেজেন্ট। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন Imperative. ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কি করতে হয়? ভার্বের ওয়ান দিয়ে শুরু হইলে টু প্লাস ভার্বের ওয়ান, টু প্লাস ভার্বের ওয়ান, তাহলে সেটা আমাকে বলতে হবে। তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, আই টোল্ড হিম টু গো ইন। কাম থাকলে গো হয়, ইয়েস এটাই ঠিক আছে। এটাই হবে। ওকে, কাম থাকলে কি হয়? গো হয়। সো আনসার এ ফর Go হয়। আমেরিকা। ওকে, সো এই ছিল আমাদের ন্যারেশন, এর বাইরে আর কোনো কিছু নেই। সো আমাদের এতটুকু পড়লেই হয়। ওকে, এইবার Okay. আমি আর্টস ফ্যাকাল্টি যদি কোশ্চেন করে, তোমাদের কোশ্চেন কে করবে তা তো আমি শিওর না। আর্টস ফ্যাকাল্টিও কোশ্চেন করতে পারে, আবার এফবিএসও কোশ্চেন করতে পারে। এফবিএস যদি কোশ্চেন করে কখনোই ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসবে না, কিন্তু যদি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করে ম্যান্ডেটরি ট্রান্সফরমেশন থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এই জন্যই আমরা ট্রান্সফরমেশন শেখাবো। তবে ট্রান্সফরমেশন তো অনেক কিছু, যেমন তোমরা যারা প্রাইমারিতে পরীক্ষা দাও ট্রান্সফরমেশন থেকে 4-5টা কোশ্চেন আসে। এখন ব্যাংকের জন্য ট্রান্সফরমেশন মাত্র 2টা পার্ট শিখলেই হয়। একটা হলো অ্যাফার্মেটিভ টু মানে হ্যাবোদককে নাবোদক, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, আর একটা হলো অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ। এই 2টা পার্ট শিখলেই আমাদের হয়ে যাবে হ্যাঁ ট্রান্সফরমেশন। এই জন্য এটা ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু আর্টস ফ্যাকাল্টি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমরা চাইছি আপনি এইটা একটু ভালো করে মাথায় রাখবেন। তাহলে আমরা এখন যেটা করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এইটাকে আমরা একটু ট্রান্সফর্ম করা শিখবো আমরা। এখন আসেন মূল বিষয়টা কি ভাই? অ্যাফার্মেটিভ মানে হ্যাবোদক, নেগেটিভ মানে নাবোদক। তাহলে আপনাকে যখন হ্যাবোদক থেকে নাবোদক করতে বলবে, তখন অবশ্যই আপনাকে নট ইউজ করতে হবে। কিন্তু এই জায়গায় একটা জিনিস খুবই গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি কিন্তু যে সেন্টেন্সের ভাবটাকে চেঞ্জ করতে পারবেন না। কেমন? আমি আপনাকে দেখাই। যদি আমি বলি করিম ইজ আচ্ছা, করিম ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। করিম ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। করিম হলো একজন মেধাবী ছাত্র। এখন এটা হ্যাবোদক না নাবোদক? কথা বলেন দ্রুত। এটা হ্যাবোদক না নাবোদক? এটা হ্যাবোদক। হ্যাবোদক। এখন এটাকে আমি নাবোদক করব। এখন আপনারা করবেন কি? নাবোদক মানে তো নট, আপনারা লিখবেন সুন্দর মতো, করিম ইজ নট আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখন ভাই আপনি যদি লেখেন করিম ইজ নট আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, দেখেন ভাবটা উল্টে যাচ্ছে। ভাই ওপরের বাক্যে কি? করিম ভালো ছাত্র, আর নিচের বাক্যে কি হইলো? করিম খারাপ ছাত্র হয়ে গেল। ভাই আমার কথা হলো, আপনি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন, করিম ভালো ছাত্র ভালো ছাত্রই থাকবে, কিন্তু ওর মধ্যে আবার নট আসবে। করিম ভালো ছাত্র ভালো ছাত্রই থাকবে, কিন্তু ওর মধ্যে নট আসবে। কিভাবে? করিম ইজ নট আ ডাল স্টুডেন্ট। ভাই করিম ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এখানে আমি মেরিটোরিয়াসই রাখবো, কিন্তু নট নিয়ে আসবো। কিভাবে? করিম ইজ নট আ ডাল স্টুডেন্ট। এই ডাল মানে না, ডাল না, তাহলে কি সে ভালো?
আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা কথা বলেন। ক্লিয়ার। ওকে, sir. তো এই বাক্যটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কয়েকটা রুলস থেকে বেশি আসে, সেই কয়েকটা রুলস আমি শুরুতেই আপনাদেরকে দেখাই দিয়েছি। সেটা কি শোনেন, অ্যাফার্মেটিভ বাক্যে আপনি যদি অনলি কথাটি পান, এই অনলি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে গেলে নান বার্ড অথবা নাথিং বার্ড ইউজ করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি কথাটি থাকে, ওই অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই, ওই নেগেটিভ বাক্যে অনলির পরিবর্তে নান বার্ড বা নাথিং বার্ড লিখলেই হয়ে যাবে। নান বার্ড হবে ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বার্ড হবে বস্তুর ক্ষেত্রে। বুঝাইতে পেরেছি কিনা বলেন। ক্লিয়ার। Yes, sir. এবার মনে রাখবেন, Clear. ওকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট কথাটি থাকে, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্যান নট বাট, এটা একটু ভুল হয়েছে, ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, যে কোনো একটা করতে হবে। তাহলে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাকে ক্যান নট বাট প্লাস ভার্ব, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্বের 1 লিখতে হবে, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, এবার আসুন, এভরি বা অল যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে গেলে দেয়ার ইজ নো অথবা দেয়ার ইজ নট ইউজ করতে হয়। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, বাট কথাটি নিয়ে আসবো, বাট লাভস হার চাইল্ড, অথবা দেয়ার আর, হ্যাঁ, সিঙ্গুলার হইলে দেয়ার ইজ, প্লুরাল হইলে দেয়ার আর। ক্লিয়ার? তাহলে দেয়ার ইজ অথবা দেয়ার আর, আর এরপরে কি হবে, বাট কথাটি নিয়ে আসবো। ওকে, দেয়ার ইজ নো অথবা দেয়ার আর নো, এরপরে ড্যাশ 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 বাট। আর যদি অলওয়েজ কথাটি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করতে গেলে নেভার করতে হয়। এই সাইটটার মধ্যেই পরীক্ষায় আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। আসেন তাইলে আমরা সেটা একটু প্র্যাকটিস করি, ভালো করে বুঝবেন। ভাই ম্যান ইজ মর্টাল, এখন এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ ফর্ম। তাহলে ভাই ম্যান ইজ নট মর্টাল লিখলে হবে? কথা বলে না, No, sir. মিনিং না, উল্টে না, যাবে। স্যার। হবে ম্যান ইজ Man মর্টাল, is immortal. ম্যান ইজ ইমর্টাল না ম্যান ম্যান ইজ ইজ নট? নট, ম্যান আপনি ইজ শোনো, নট ইমমর্টাল। Sorry, man is not হ্যাঁ, immortal. অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে গেলে নট নিয়ে আসতেই হবে, আর জাস্ট অ্যাফার্মেটিভের সিনোনিমটাকে অ্যান্টোনিম করে দিব। তাহলে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল, ইমমর্টাল মানে কি সেই মর্টাল। ক্লিয়ার বিষয়টা? নট ইমমর্টাল মানে কি সে মর্টাল। ম্যান ইজ নট ইমমর্টাল কোথায় আছে দেখো, সি নাম্বার। এবার আসো, আ চাইল্ড লাইকস অনলি সুইটস, অনলি কথাটি আছে না, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে গেলে নান বার্ড বা নাথিং বার্ড। সুইট যেহেতু বস্তু, নান বার্ড, নাথিং বার্ড, আর ব্যক্তি হইলে নান Nothing বার্ড। but. তাহলে কি হবে, যা আছে তাই। আ চাইল্ড লাইকস অনলির পরিবর্তে নাথিং বার্ড, আ চাইল্ড লাইকস but নাথিং বাট সুইট, আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আনসার কোনটা হবে? A for America. ওকে, নাইস। আচ্ছা, হি ইজ দ্য অনলি পারসন ফিট ফর দ্য জব, তাহলে অনলি থাকলে নান বাট হবে। অনলি থাকলে কি হবে বলো না ভাই? Number. নান নান বাট। বাট। কোন জায়গায় নান বাট আছে দেখো তোমরা, কোন জায়গায় নান বাট আছে তাড়াতাড়ি দেখো। হি ইজ ঢাকা। নান বাট ফিট ফর দ্য জব। ওকে, এবার আসো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাই আসে তো এই জন্য হয়ে গেল। এই এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো There is অথবা no. দেয়ার আর নো, There is no. এরপর ডট ডট There ডট is বাট। no. তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ক্লিয়ার বিষয়টা? Yes, sir. ওকে, উই অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার হবে, আর মূল শব্দের অ্যান্টোনিম হবে। উই অলওয়েজ অনার আওয়ার টিচার, তাহলে কি হবে ভাই, উই নেভার ডিসঅনার আওয়ার টিচার। অলওয়েজ থাকলে নেভার হবে, মূল শব্দের অ্যান্টোনিম হবে। উই অলওয়েজ অনার আওয়ার টিচার, আমি সর্বদাই আমার শিক্ষককে সম্মান করি। উই নেভার ডিসঅনার আওয়ার টিচার, আমরা কোনোদিনই আমার টিচারকে অসম্মান করি না, তার মানেই তো সম্মান করি। বাক্যের মিনিং চেঞ্জ হওয়া যাবে না। তাহলে উই নেভার ডিসঅনার, কোথায় আছে, বি নাম্বার, উই নেভার ডিসঅনার আওয়ার টিচার। 6 নাম্বার, আই মাস্ট ডু দিস, মনে আছে মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট ভার্বের 1, ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি, যে কোনো একটা। তাহলে আই ক্যান নট বাট ডু দিস, আই ক্যান নট হেল্প ডুইং দিস, যে কোনো একটা। কোনটা হবে বলেন? ডি ঢাকা। আই ক্যান নট হেল্প, আই ক্যান নট বাট থাকলে ভার্বের 1 হবে, হবে না। ক্যান নট হেল্প থাকলে আইএনজি হবে, হবে না। এই আই ক্যান নট হেল্প ডুইং দিস। এবার আসো, অল মেন মাস্ট ডাই, সব সময় যে অনুকূলে পাবেন তা না, আপনাকে পড়লেও বুঝতে পারবেন কোনটা আনসার হয়। দেখি 7 নাম্বার আনসার করেন। অল মেন মাস্ট ডাই, কি হবে বলেন? স্যার ডি হবে, ডি। ডি নাম্বার, নান ক্যান অ্যাভয়েড। অল মেন মাস্ট ডাই মানে কি, সকল মানুষ নিশ্চিত মারা যাবে। এর মানে কি, কেউই মৃত্যু থেকে দূরে থাকতে পারবে না, কেউ মৃত্যুকে পরিহার করতে পারবে না। নান ক্যান অ্যাভয়েড ডেথ। এবার আসো, অলওয়েজ থাকলে নেভার হবে, অলওয়েজ থাকলে নেভার হবে, মূল শব্দের অ্যান্টোনিম হবে। ইট অলওয়েজ পোর হোয়েন ইট রেইনস,
আনসার কোনটা বলেন? ডি বাংলাদেশ। ইট নেভার It পোর্স never- হোয়েন ইট ডাজ নট রেইন। ডাজ নট রেইনস, ডাজ নট রেইনস হয় না, ডাজ নট রেইন। ইট অলওয়েজ Yes, ডাজ হয় নট না। হয় না, ইট নেভার রেইনস বাট হয় না, ইট নেভার পোর্স নো হয় না, তাহলে ইট নেভার পোর্স হোয়েন ইট ডাজ নট রেইন। ওকে, Rain. জি স্যার। এস হবে না। ওকে, এবার আসো তাহলে। ওকে, তাহলে আমাদের মূল পার্টটা হয়ে গেল। আমরা ট্রান্সফরমেশনের দুইটা জিনিস শিখবো, একটা হলো অ্যাসার্টিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাসার্টিভ, এটা একটা পার্ট। আরেকটা হলো ইন্ট্রোগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্ট্রোগেটিভ। ভাই, ইন্ট্রোগেটিভ মানে কি? কোশ্চেনমূলক বাক্য, তাই না? ইন্ট্রোগেটিভ মানে কি? কোশ্চেনমূলক বাক্য। এই কোশ্চেনমূলক বাক্যটাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে থাকি। তবে একটা কথা আছে, আপনি যখন অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করবেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাবোধক হয়, ইন্ট্রোগেটিভ হবে নাবোধক। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নাবোধক হয়, ইন্ট্রোগেটিভ হবে হ্যাবোধক। এটা মূল কথা। আমি বোঝাইতে পারছি কিনা তাড়াতাড়ি বলেন না। জি স্যার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হ্যাবোধক হয়, ইন্ট্রোগেটিভটা হবে নাবোধক। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নাবোধক হয়, ইন্ট্রোগেটিভটা হবে হ্যাবোধক। এটা হলো মূল প্রথম রুলস। এই যে দেখেন আমি লিখে দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক হলে ইন্ট্রোগেটিভটা হবে নাবোধক, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্ট্রোগেটিভটা হবে হ্যাবোধক। এই যে দেখেন, শি লাইকস আইসক্রিম, এই এটা কি হ্যাবোধক না নাবোধক? তাড়াতাড়ি বলেন। হ্যাবোধক। হ্যাবোধক। তাহলে নাবোধক ইন্ট্রোগেটিভ করতে গেলে কি আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো? ইন্ট্রোগেটিভ মানেই তো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। তবে এটা যেহেতু হ্যাবোধক, ইন্ট্রোগেটিভ হবে নাবোধক। ডাজেন্ট শি লাইক আইসক্রিম, এই ডাজেন্ট আগে আসলে পরে কি লাইকস হয় না শুধু লাইক হয়? Like. Like. লাইক হয়। ডিড আগে আসলে পরে কি আর ভার্বের 2 নাম্বার থাকে না ভার্বের 1 নাম্বার থাকে? এক নাম্বার। এক নাম্বার। সেটা এই যে দেখেন, শি ডাজ নট লাইক আইসক্রিম, নাবোধক আছে, তাহলে হ্যাবোধক হবে। ডাজ শি লাইক আইসক্রিম? 4টে রুলস আছে, আমি কি 1 নাম্বার রুলস আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার। এবার 2 নাম্বার রুল। 2 নাম্বার রুলটা কি দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্ট্রোগেটিভ করার সময় যদি নেভার থাকে, নেভারটা এভার হয়ে যায়। এই নেভারটা কি হয়ে যায়? এভার। এবার আর নাথিং হইলে কি হবে? এনিথিং। Anything. Anything. অ্যাসার্টিভে যদি নেভার থাকে, ইন্ট্রোগেটিভে এভার হয়ে যাবে। অ্যাসার্টিভে যদি নাথিং থাকে, ইন্ট্রোগেটিভে কি হয়ে যাবে? এনিথিং হয়ে যাবে। তাহলে এই আর কিছু না। যেমন দেখে আই নেভার ড্রিঙ্ক টি, নেভার থাকলে এভার হবে, তাহলে কি হবে? ডু আই এভার ড্রিঙ্ক টি? ইন্ট্রোগেটিভ মানেই তো আগে অক্সিলারি ভার্ব, তারপরে নেভারের জায়গায় এভার। ওকে, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, কি হবে ভাই? এটা এটা কিন্তু নেগেটিভে was আছে, there anything? তাহলে আমাকে Was পজিটিভ there- করতে হবে। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। আমি রুল 2 বুঝাইতে পেরেছি কিনা কথা বলেন? স্যার। জি Yes, স্যার। sir. এইবার তাহলে চলে আসেন রুল 3 কি বলতেছে সেটা একটু দেখবো আমরা। হ্যাঁ, ভালো করে বুঝবেন। এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, নো ওয়ান, এগুলা দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি খুবই ইজি। শুরুতেই হু নিয়ে আসবেন, শুরুতেই হু নিয়ে আসবেন। তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, ডু নট, ডাজ নট, ডিড নট, তারপরে ভার্বের ওয়ান, তারপরে পরের অংশ। ওকে, তাহলে আসেন দেখেন না, আমি আপনাকে বললাম এভরিবডি লাভস, এভরিবডি লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে। এখন এটা কি? এটা কোন সেন্টেন্স? এভরিবডি লাভস হিজ কান্ট্রি, Affirmative. sentence. Affirmative. এটা হ্যাবোধক নাবোধক দুইটাই তো অ্যাসার্টিভ। এটা অ্যাসার্টিভ স্যার। সেন্টেন্স। এটাকে এখন হু আমাকে হবে। ইন্ট্রোগেটিভ করতে হবে। ইন্ট্রোগেটিভ করলে শুরুতেই কিনে আসতে বলছিলাম, এভরিবডি নিয়ে থাকলে আসতে হু, হুর পরে ডু নট, ডাজ নট, ডিড নট, এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ডু নট হবে না ডাজ নট হবে? ডাজেন্ট হবে। লাভস Does থাকছে not. ডাজ নট, তাহলে হু ডাজ নট, হু ডাজ Love. নট, এরপরে যা আছে তাই লাভ হিজ Love. কান্ট্রি, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। ওকে, জি স্যার। এই যে এভরিবডি হেটস আ লায়ার, হু ডাজ নট হেট আ লায়ার। ভাই রুল 3 কি বুঝাইতে পেরেছি? জি স্যার। এবার আসেন রুল 4, ফাইনাল রুল হয়ে গেলে আমাদের শেষ। রুল 4টা কি? অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। ভালো করে বুঝবেন, বাক্যটা যদি নো বডি, নান বা নো ওয়ান দিয়ে শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নো বডি, নান বা নো ওয়ান দিয়ে শুরু হয়, তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে গেলে 2 ভাবে করা যায়। কয়ভাবে করা যায় বলো? 2 ভাবে করা যায়, 2 ভাবে। সেই 2 ভাবেটা দেখো আমি লিখে দিয়েছি, দেখাই। নো ওয়ান ক্যান ডু দিস, এটাকে আমরা কি করতে পারবো? জাস্ট নো ওয়ানের জায়গায় হু দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। জাস্ট নো ওয়ানের জায়গায় হু দিলেই হয়ে যাবে, হু ক্যান ডু দিস। তাহলে কোনো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নো ওয়ান, নো বডি, নান দিয়ে শুরু হয়, এটাকে ইন্ট্রোগেটিভ করতে গেলে জাস্ট নো বডি, নান বা নো ওয়ানের পরিবর্তে হু দিলেই হয়ে যাবে। নো ওয়ান ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, শেষ। আরেকটা হলো কি, আরেকভাবে করা যায়, সেটা হলো শুরুতেই অক্সিলারি ভার্ব নিয়ে আসবো।
শুরুতেই অক্সিলারি ভার্ব, তাহলে ক্যানটা আগে আসবে, ক্যান। এবার নো ওয়ানের জায়গায় এনিওয়ান দিয়ে দিব। ক্যান এনিওয়ান ডু দিস, ক্যান এনিওয়ান ডু দিস। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার জি স্যার। স্যার স্যার ক্লিয়ার ওকে, তাহলে এখন আসেন, এক নাম্বার কি বলতেছে? এভরিবডি নোজ দিস, প্রত্যেকেই এটা জানে। এভরিবডি নোজ দিস, প্রত্যেকেই এটা জানে। এই এভরিবডি দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে Who হবে? বলেন? আসবে হু আসবে, তারপরে ডু নট ডাজ নট, তাহলে কি হবে ভাই? হু ডাজেন্ট Does not. নো দিস, ডাজ নট হু ডাজেন্ট নো দিস, বি, কোনটা এটা? বাংলাদেশ। হু ডাজেন্ট নো দিস। এরপরে নোবডি বিলিভস আ লায়ার, কেউই একজন মিথ্যুককে বিশ্বাস করে না। মনে আছে তো? নোবডি থাকলে দুই ভাবে করা যায়, কেউ তুল দেখবেন না, আমরা দুই ভাবে করব। জাস্ট নোবডির জায়গায় কি বসাবো? হু, আর কিচ্ছু না। হু বিলিভস আ লায়ার, হু বিলিভস আ লায়ার, এটা এক নাম্বার। আরেকভাবে করা যায়, সেটা কি? জেনারেল নিয়ম। সেটা কি? হ্যাবোধক থাকলে নাবোধক। এই নোবডি বিলিভস, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে? তাহলে ডু নট বা ডাজ নট, তাহলে প্রথমে আমি ডাজ নট নিয়ে আসবো। Does ডাজ not. নট ডাজ নিয়ে আসবো, ডাজ নট কেন? এটা তো নাবোধক। তাহলে আমি ডাজ নট নিয়ে আসবো না, শুধু ডাজ নিয়ে জি আসবো। স্যার, জি স্যার। ডাজ, Does আনবো। তারপরে ডাজ, এরপরে কি হবে ভাই? নোবডিটা কি হয়ে যাবে? এনিবডি, এনিবডি ডাজ Anybody. এনিবডি বিলিভ আ লায়ার, তখন কি বিলিভস হবে না বিলিভ হবে? বিলিভ হবে। ডাজ এনিবডি বিলিভ আ লায়ার, দুইটার যে কোনো একটা, কোনটা আছে বলেন? কথা বলে না Does anybody? No, no, no. কই? ডি নাম্বার স্যার, ডি হবে ডি স্যার, নাম্বার, ডি। ডি নাম্বার হু বিলিভস Three number হবে। হু বিলিভ, প্রথমটা আছে বোন। ওকে ওকে, এরপর চলে আসো। অ্যান অনেস্ট ম্যান নেভার টেলস আ লাই, অ্যান অনেস্ট ম্যান নেভার টেলস আ লাই, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা নাবোধক, তাহলে হ্যাবোধক হবে। তাহলে ডাজ অ্যান অনেস্ট ম্যান, নেভারের জায়গায় এভার, টেল আ লাই। এবার ওকে, কোথায়? নেভারের জায়গায় এবার হবে, নেভার বাদ নেভার বাদ, এভার এভার। এবার আসেন, ডাজ না ডু, বাংলাদেশ। অবশ্যই ডাজ হবে। ডাজ অ্যান Does অনেস্ট number. ম্যান এভার টেল আ লাই। এই ক্লিয়ার, ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার ওকে, এবার আসেন 4 নাম্বার। দিস ইজ দ্য ম্যান হু কিল দ্য অ্যালবাট্রস, এটাই হলো সেই ব্যক্তি যে অ্যালবাট্রসকে হত্যা করেছিল। ভাই এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, দিস ইজ দ্য ম্যান, এটা প্রিন্সিপাল ক্লজ। হু কিল দ্য অ্যালবাট্রস, এটা সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে শুধু প্রিন্সিপাল ক্লজটাকে ইনডিরেক্ট মানে করব, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করব, বাকিটা যা আছে তা বসাই দিব। শুধু প্রিন্সিপাল ক্লজকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হয়। এই প্রিন্সিপাল ক্লজ কোনটা? দিস ইজ দ্য ম্যান, This এটা is the হ্যাবোধক, man. এটা হ্যাবোধক। ওকে, তাহলে এটাকে নাবোধক করেন, কি হবে বলেন? মানে ইজ নট, ইজ নট, Is ইজ not নট the man. দিস দ্য ম্যান, ইজ কি নট হবে? দিস দ্য ম্যান। তাহলে আনসার কোনটা হবে বলেন? 3 নাম্বার স্যার সি নাম্বার। Three number. ওকে, সো এই ছিল আমাদের সেকেন্ড যে ফেজটা, ট্রান্সফরমেশন। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই পার্টটা করলে আমাদের ট্রান্সফরমেশন শেষ। ওকে, এইবার আমাদের ফাইনাল যে টপিকটা, ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেনটা কি সেটা একটু আপনারা লিখে নেবেন। ইমবেডেড কোশ্চেন। ওকে, আমি যদি বলি ইমবেডেড কোশ্চেনটা কি, মনে রাখবেন, ইমবেডেড কোশ্চেন লিখে নেন সবাই। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই প্রশ্ন করা, দ্রুত লিখবেন, যায় না। ইমবেডেড কোশ্চেন জিনিসটা কি? সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই প্রশ্ন করা যায় না, তাই সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজটি সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে না, পরে হবে। ওকে, তাই সাবঅর্ডিনেট ক্লজটি সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স এ হয়। দেখেন আমি পরে বোঝাচ্ছি। ইমবেডেড কোশ্চেন জিনিসটা কি? সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই প্রশ্ন করা যায় না, এই জন্য সাবঅর্ডিনেট ক্লজটা সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে কি? সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে মূল ভার্ব হবে। ক্লিয়ার? এটাই তো অ্যাসার্টিভ Clear. সেন্টেন্সের নিয়ম। ক্লিয়ার, হয়েছে কিনা? হয়েছে। জি স্যার এবার আসেন, সাবঅর্ডিনেট ক্লজ কোনটাকে বলি? সাবঅর্ডিনেট ক্লজটাকে বলবো যখন মিনিমাম দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এই মিনিমাম কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? দুইটা। দুইটা। এবং এই দুইটা ফাইনাইট ভার্বের যে অংশটা ক্লজ মার্কার, ডাব্লিউএইচ, কোশ্চেন, সিন্স, ইফ এগুলা দিয়ে শুরু হবে, সেগুলাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ওয়েট, আগে বুঝাই। ধরেন আমি বললাম, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, বলেন এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ না প্রিন্সিপাল ক্লজ?
সাবঅর্ডিনেট ক্লজ এই কি বললাম, Subordinate clause. সাবঅর্ডিনেট ক্লজ হইতে গেলে মিনিমাম ওইটাই না কয়টা ইয়ে থাকা লাগবে, ফাইনাইট ভার্ব থাকা লাগবে? দুইটা দুইটা। এখানে দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা? আর ইউ গোয়িং? দুইটা আর একটা। গোয়িং। এখানে ফাইনাইট ভার্ব কয়টা বলেন না ভাই? একটা। একটা। তাহলে এটা একটা, স্যার। ম্যান্ডেটরি প্রিন্সিপাল ক্লজ। এটা ম্যান্ডেটরি স্যার। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি বলতাম টেল মি হোয়ার আর ইউ গোয়িং, এবার বলেন এখানে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা দুইটা। একটা দুইটা, টেল, স্যার। টেল মানে বলা, Tell. ফাইনাইট ভার্ব 1, আরেকটা কি আর গোয়িং, ফাইনাইট going, ভার্ব 2। এইটা হলো সাবঅর্ডিনেট। এইবার যদি হয়, এবার শোনো, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব না, দুইটা ফাইনাইট ভার্ব যখন থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ হবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে, তাই না? এখন এই জায়গায় সাবঅর্ডিনেট ক্লজ কোনটাকে বলবো? যে ক্লজটা where ডাব্লিউএইচ থেকে? কোশ্চেন, হু, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়েন, দ্যাট, সিন্স, ইফ, দো, অলদো এগুলা দিয়ে শুরু হবে, সেইগুলাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তাহলে টেল মি এটা হবে প্রিন্সিপাল ক্লজ, Principal. আর হোয়ার আর ইউ গোয়িং এটা কি ক্লজ ভাই? Subordinate. সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। বুঝেছো কিনা বলো? ক্লিয়ার বুঝেছি, স্যার। এইবার আমি যে জিনিসটা শেখাবো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই প্রশ্ন করা যায় না। তাই সাবঅর্ডিনেট ক্লজটি সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব হবে যদি থাকে, তারপরে মেইন ভার্ব হবে। এই তো বিষয়টা নাকি? তাই যদি হয়ে থাকে এইটা তো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই জায়গায় হোয়ার, এই যে আরটা অক্সিলারি ভার্ব, ইউটা সাবজেক্ট, গোয়িংটা মূল ভার্ব, তাহলে এই ইউ এর আগে কি অক্সিলারি ভার্ব আসতে পারবে? না না। না, স্যার। এই আরটা কোথায় চলে যাবে? ইউ এর Subject পরে। এর পরে। এইটা ইউ ভুল এর বাক্য। তাহলে সঠিক বাক্য কি হবে? টেল মি হোয়ার ইউ আর গোয়িং, are ইউ going. আর গোয়িং। মনে আছে? এইবার আসেন, কত স্যার। মজার জিনিস। একবার যদি ইংলিশের প্রেমে পড়ে যান, বিশ্বাস করেন সয়ার অন গড, দীপিকা বলেন, ক্যাটরিনা বলেন, কারোর আপনার ভাল লাগবে না। আপনার শুধু ঠিক, ইংলিশ স্যার, পড়তে ঠিক। ইচ্ছা করবে। ক্লিয়ার? আর মেয়েদের কথা বলি, সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, ভেন ডিজেল বলেন, কারোর আপনার ভাল লাগবে না। টম ক্রুজ বলেন, কারোর ভাল লাগবে না। ভাল লাগবে কার? শুধু ইংলিশ। এখন আসেন জিনিসটা, আমরা ন্যারেশন করার ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশন করেছিলাম, স্ট্রাকচার কি ছিল মনে আছে? সাবজেক্ট, এরপরে আস্কড, এরপরে কি ছিল? ইফ, ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। তার মানে কি? ওই যে পরের অংশটা না সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। এই জন্যই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও আমরা যখন ইনডিরেক্ট করি তখন সেটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে চলে যায়। একটু মনে করতে পারতেছেন কি না? জি স্যার। এইটাই হলো ইমবেডেড কোশ্চেন, আর কিছু না। আসেন, এত প্যারাপিরি নিয়েন না। এবার আসেন, দেখেন, ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে? এই দুইটা ক্লজ, দুইটা ফাইনাইট ভার্ব না? একটা নো, একটা লিভ। এখন বলেন দুইটা। কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ? Do you Subordinate know? ডু ইউ Principal. নো প্রিন্সিপাল ক্লজ, Principal. আর you হোয়ার know ডাজ বি principal? সাবঅর্ডিনেট Where ক্লজ। does it এই, subordinate? এবার বলেন সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কি কোশ্চেন করা যায়? না কোশ্চেন করা যায় না মানে কি? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে না, পরে চলে যাবে। Assertive. এবার দেখেন, ডু ইউ নো অ্যাসার্টিভ, হোয়ার হি লিভস, এই যে দেখেন লাস্টে ইন্ট্রোগেটিভ সাইনটা হবে। কেন? Correct. এর উপরে বেস করে না, এইটার উপর ইন্ট্রোগেটিভ সাইন। বুঝতেছেন কিনা বলেন? জি স্যার। ওকে, বুঝছি, স্যার। তাই যদি বুঝে থাকেন স্যার এখন কিন্তু আসেন। আমরা বুঝবো কেমনে স্যার যে এটা এমবেডেড কোশ্চেন থেকে আসছে? ওম্মা, বুঝার তো দরকার নেই। তুমি যখনই সাবঅর্ডিনেট ক্লজ পাবে তখনই তুমি সাবঅর্ডিনেট ক্লজটাকে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। শেষ। তোমার তো বুঝাবুঝির দরকার নেই। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় সাবঅর্ডিনেট ক্লজ পাইলেই তোমাকে সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই অ্যাফার্মেটিভ মানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে লিখতে হবে। শেষ। আমি বুঝাইতে পারছি? তোমার তো বুঝার দরকার নেই ইমবেডেড কখন হবে। তুমি এইটুকু মনে রাখবা, সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই কোশ্চেন করা যাবে না। যেমন দেখো, একটা কোশ্চেন দেখাই, ভালো করে বুঝবে। আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার কুড হি হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং, এই সাত সকালে সে কোথায় গেছে আমি জানি না। এখন বলেন ভাই, এটা তো দুইটা ফাইনাইট ভার্ব না? একটা ডোন্ট জি। নো আর একটা হোয়ার কুড হি হ্যাভ গন, তাই তো? কুড হ্যাভ গন। এখন এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? I do I not don't know, know. sir. I don't know principal clause. Principal. হোয়ার কুড, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। Subordinate. সাবঅর্ডিনেট ক্লজকে কি কখনো কোশ্চেন করা যায়? না স্যার, না। তাহলে এই যে স্যার। কুডটা কি সাবজেক্টের আগে আসবে না পরে চলে যাবে? পরে চলে পরে যাবে। যাবে। পরে Where চলে যাবে। হি কুড He হ্যাভ। could have. এবার আসো পরেরটা, উই ডোন্ট নো, আমি জানি না। হাউ ডিড দ্য থিপ মেড দ্য স্কেপ, কিভাবে চোরটি পালিয়ে গেছে আমি জানি না। আবার বলেন দুইটা ক্লজ আছে, তাহলে দুইটা ক্লজ হইলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। বলেন এটা কি ক্লজ?
প্রিন্সিপাল এটা প্রিন্সিপাল ক্লজ, Principal এটা কি clause. ক্লজ? সাবঅর্ডিনেট উপরে লিখে Subordinate. দিয়েছি কিন্তু, হ্যাঁ। Subordinate. এখন আসেন, সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোশ্চেন করা যায় না স্যার না, স্যার। না, না, তাহলে না, ডিট কি স্যার। আগে আসতে পারবে? না তো স্যার পরে না, যাবে। ডিট আগে আসতে না, পারবে না। ডিটের পরে তাহলে যাবে। যখনই পরে। ডিট আগে আসবে না তখন ভার্বের 2 নাম্বার হয়ে যাবে। তাহলে হাউ দ্য থিপ মেড অ্যান এসকেপ, ওকে, How মেক the মেড, thief made. ওকে। তাহলে এখানেও তো ভুল ছিল, C. সেন্টেন্সই ভুল ছিল। এই সেন্টেন্স কেন ভুল ছিল বলেন? কোশ্চেনে কেন স্যার ভুল এখানে ছিল? ডিড আছে স্যার মেড দিছে। এই ডিটের হ্যাঁ, পরে তো এটা- মেড এটার হইতে পারে না, পরে ডিটের make পরে কি দিছে। হবে? মেক হবে Make হবে। এখানে, Make, ওকে। make তাহলে হবে, কি হবে ভাই? make হবে। হাউ দ্য থিপ মেড অ্যান এসকেপ কোন জায়গায় আছে বলেন? C. সি, 3 নাম্বার স্যার ওকে। 4 নাম্বার আসেন, 3 নাম্বার। এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করো। হোয়াই ডিড ইউ গো দিয়ার, এই তুমি কেন ওখানে গিয়েছিলে, আমাকে ব্যাখ্যা করো। ভাই তাহলে 2টা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট। কেন? ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হওয়া মানেই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোশ্চেন করা যাবে? না স্যার না তাহলে না, এই ডিড হবে না। ডিড যখনই হবে না তখন গো হবে না ওয়েন্ট হবে? ওয়েন্ট হবে Went স্যার হবে। তাহলে আনসার কোনটা হবে? এক্সপ্লেইন ডি নাম্বার স্যার হোয়াই ইউ D ওয়েন্ট নাম্বার। দিয়ার। এবার আসো, টেল মি, আমাকে বলো, হোয়াট ইজ ইওর নেম। বাই সিম্পলি আমি কি বলি? হোয়াট ইজ ইওর নেম। এটা প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা ফাইনাইট ভার্ব। কিন্তু যখনই আগে আরেকটা ভার্ব নিয়ে চলে আসবো টেল মি, তখন ওইটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে কি কখনো কোশ্চেন করতে পারবো? না না, স্যার না, that's- এই জন্য ইজটা আগে আসবে না, পরে চলে যাবে। তাহলে টেল মি হোয়াট ইওর নেম ইজ What your name is. হয়েছে? জি জি স্যার স্যার। নোবডি স্যার। নোস, কেউই জানে না কেন মিটিংটাকে পোস্টপোন করা হয়েছে। কেউই জানে না কেন মিটিংটাকে স্থগিত করা হয়েছে। নোবডি নোস প্রিন্সিপাল ক্লজ, কেন সাবঅর্ডিনেট ক্লজ। এই কোশ্চেন করা যাবে? না না স্যার স্যার। তাহলে না, ইজ, স্যার। ওয়াজ, ডিড আগে ডি আসবে নাম্বার না। স্যার হোয়াই দ্য No, মিটিং sir. ওয়াজ পোস্টপোন, হোয়াই দ্য মিটিং ওয়াজ পোস্টপোন। ওকে মাই ডিয়ার, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। বিশ্বাস করো তোমাদের এই ক্লাসটা করায় খুব মজা পেয়েছি। বৃহস্পতি শুক্র শনি 3 দিন পর 3টা ক্লাস নিয়েছি, কিন্তু এত মজা পাইছি। আমি সব ক্লাস করাই মজা পাই, কিন্তু স্যার, এখনো গতকালকে স্যার 1 ঘন্টা আছে স্যার বাকি। এখনো 1 ঘন্টা আছে। না স্যার, না আমি না, তো মনে করলাম আরো কয়েক পেজ আছে। এখনো ভুল বললা, 1 ঘন্টা না, এখনো 40 মিনিট সময় আছে। এটাও কিন্তু ভুল, 5:30টায় শুরু হয়েছে। ওকে, তো যেটা জি, বলতে স্যার। গেছিলাম, বিলিভ করো অনেক এনজয় করছি আমি তোমাদের এই ক্লাসটা নিয়ে। সাধারণত ক্লাস এনজয় করি, শুধু গতকাল রাত 8টায় না কয়টাটা মাথা ভাঙার ক্লাস নিছি। তোমাদের কি ওই ব্যাচের কেউ আসো এখানে? না স্যার। ভেরি আনফরচুনেট আমার জন্য। পাগলের দল, কেউ কোনো কথা টথা বলে না। তোমরা যেমন রেসপন্স করো, এই যে এটা মেয়ে, আমি একটা ছেলে মানুষ ক্লাস নিচ্ছি, কয়েকটা মেয়ে যদি রেসপন্স না করে তাহলে ভিতরে কি অনুপ্রেরণা আসে? তোমরাই বলো। না না, এখানে দেখো একদমই না স্যার। কয়েকটা আপু কি সুন্দর রেসপন্স করে, কথা বলে, হাসে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তখন মনে হয় না পড়াই। গতকালকে বিকালে একটা ক্লাস নিয়েছি, খুব এনজয় করছি, ওখানেও এরকম। রাতে একটা ক্লাস নিয়েছি, সবগুলাম রোবট, এক রোবট সুপটা সুপ, একটা কোশ্চেন 10 বার জিজ্ঞেস করলে একবার কথা বলে। সো এটা না, আমি তোমাদের বিশ্বাস করো খুব মজা করে পড়িয়েছি। তোমাদের এই ব্যাচের যে কোনো হেল্প তুমি যা শুধু আমাকে কল দিবা, 01737197902। ওকে, কল বা হোয়াটসঅ্যাপ, কল বেশি দিবা, হোয়াটসঅ্যাপে ওইভাবে দেখা হয় না, কল নিয়মিত ধরা হয়। কল দিবা যে কোনো প্রবলেম। আর তোমাদের আজকে আমি ওকে বলে দিচ্ছি ভোকাবুলারি শিটগুলো আপলোড করে দিতে, এক এক করে ভোকাবুলারি শেষ করে ফেলো ভাই, কারণ ভোকাবুলারির কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। সো গ্রামার শেষ হলো, ভোকাবুলারি তোমরা পড়ে ফেলবা, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। বলো ভাইয়া। স্যার ওই যে সিনিয়র অফিসারের যে ভোকাবুলারি ওইগুলাই। শিটগুলো দিছিলেন হ্যাঁ, এগুলাই ওইগুলাই সেম। স্যার এগুলাই কিন্তু শুধু পড়তেছি স্যার এগুলো। বোন ওইগুলো পড়লেই হবে, ওইগুলো পড়লেই হবে বোন, এর বাইরে নাই। পাইলে সবাই ওখান থেকেই পাবে, না পাইলে নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো থ্যাংক ইউ। মাস্টার বেসের ক্লাস আজকে হবে তো? মাস্টার বেসিক ক্লাস এগুলো বাপ্পি ভাই বলতে পারবে তো, বা ঋষি বলতে পারবে, তাদের সাথে একটু কথা বলবা। হ্যাঁ, ক্লাস তো আর আমি দেখি না, আমি শুধু ক্লাস নিই। এগুলো বাপ্পি ভাই, আমি চিন্তা করি যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করা উচিত। এই ক্লাসগুলো ঋষি এবং বাপ্পি ভাই দেখেন। হ্যাঁ, সো তাদের সাথে এগুলো কথা বলবা। ভাই আর কিছু? জি স্যার। ওকে, না এখন স্যার, আসো ফাইনাল একটা তোমাকে কথা বলি পাঠাই। তোমাদেরকে। তোমাদের ব্যস্ত যেহেতু ভাল লাগছে, সেই জন্য তোমাদেরকে একটা কথা বলি। আচ্ছা, সো একটু শোনো। গতকালকে তোমাদেরকে কিছুটা আভাস দিয়েছিলাম, কিন্তু আজকে তোমরা 22 জন আছো, গতকালকে আমি দেখেছি 19, 20, 21 জন আমরা সবসময় আমাদের ব্যাচে ক্লাস করেছো। হ্যাঁ, সো আমি আবারও তোমাদের কাছে আমি আমি হাইলি প্লিজড, এবং তোমাদের প্রতিও আমি কৃতজ্ঞ, তোমাদের প্রতি আমি গ্রেটফুল তোমাদের কাছে, কারণ তোমরা এত চমৎকার রেসপন্স করছো, যেটা আমার এই ক্লাসটা নিতে আমি এত এনজয় করেছি। তোমাদের এই 5টা ক্লাস নিতে আমি মনে হয় খুব কম ব্যাচে এত এনজয় করছি। আমি তো একটু আগে তোমাদের বলছিলাম যে গতকালকে রাত্রে একটা ক্লাসে আমার মাথা গরম হয়ে গেছিলো, কারণ এরা কোনো রেসপন্সই করে না। এই যে তোমরা কি সুন্দর রেসপন্স করো। আমি তোমাদের একটা সত্য কথা বলি ভাই, বিলিভ মি,
জব পাইতে গেলে আহামরি কিছু পড়তে হয় না, আমাকে পড়াশোনা করতে হয়, কিন্তু এটা গোছালো প্রস্তুতি নিতে হয়। এবং ব্যাংকের চাকরির জন্য সবচেয়ে যে জায়গাটা বেশি দরকার সেটা হলো রিটেন। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো স্যার আমি তো প্রিলিতেই টিকতেছি না, আমি অস্বীকার করবো না তুমি এখন প্রিলিতে টিকতেছো না, কিন্তু বিশ্বাস করো তুমি যখন প্রিলিতে টিকবে ধাপ ধাপ 2-3টা প্রিলিতে টিকে যাবে। কিন্তু তোমার জব পাওয়ার জন্য সবচেয়ে বড় যে বাধা সেটা রিটেনের জন্য। এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রিলি, আমি এই যে 5টা শীট পড়াইছি না, বিশ্বাস রাখো আমার উপরে, এই 5টা শীটের বাইরে কোনো গ্রামার আসবে না, কোনো গ্রামার আসবে না। ফেতা ফেতা করে দাও, খেয়ে ফেলো এই শীট, যার যেভাবে ইচ্ছা। ভাজি ইচ্ছা হলে ভাজি করে খাও, ভুনা ইচ্ছা হলে ভুনা করে খাও, ভাজি করে যে রান্না ঝোল খাইলে ঝোল খাও, কিন্তু শেষ করে ফেলো এই 5টা শীট। আর যে ভোকাবুলারি দিব এই ভোকাবুলারিগুলা ভাই তুমি বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক ভালো করবে, কিন্তু জব পাইতে গেলে তোমাকে রিটেনটার প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। যেহেতু তোমাদের প্রতি অনেক ভালো লাগা কাজ করছে, এই জন্য আমি তোমাদেরকে বাধ্যতামূলক বলতেছি ভাই, আমার নিজের একটা প্রিমিয়াম রিটেন ব্যাচ আছে। এই প্রিমিয়াম রিটেন ব্যাচটা তুমি যদি যুক্ত থাকো, বিলিভ করো ভাই, আমি আবারও তোমাকে বলতেছি, আমাদের রেগুলার ব্যাচ, এরপরে আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচ, আর আমাদের ক্রাশ ব্যাচ, এই 3টা প্রোগ্রামের শুধুমাত্র তুমি টিচার্স ওয়ার্কটা করো, আমি বললাম তো ভাই, তুমি ব্যাংক জব প্রস্তুতিতে তোমার 99.99% কমপ্লিট হবে। সো তোমরা এই 21 জন আমি রিকোয়েস্ট করবো ভাই, তোমরা কেউ কি এখানে প্রিমিয়াম রিটেন ব্যাচে আসো সেটা আগে শুনি। না না স্যার। স্যার। কেউ নাই, তাহলে আমি তোমাদেরকে জি স্যার, রিকোয়েস্ট আসুক। করব, তুমি আসো, কেউ আসো, নাম কি? জি স্যার। হ্যাঁ স্যার, করেছি স্যার। ও করেছো, আচ্ছা। তুমি একদম সত্যি করে বলবা, আমি আমাকে সন্তুষ্টের জন্য না, কারণ আরেকটা ভাই বোনকে তুমি মিথ্যা কথা বলা মানে, মিথ্যা তাকে আশ্বাস দেওয়া মানে কিন্তু তুমি শেষ বিচারে কিন্তু দায়ী থেকে যাবা। এই জন্য তুমি অনেস্টলি বলবা প্রিমিয়াম রিটেন ব্যাচটা একজন স্টুডেন্টের জন্য কেমন উপকার। অনেক স্যার, অনেক সুপার স্যার। আচ্ছা তুমি কি, আচ্ছা তোমরা কি আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা করেছো কিনা প্রিমিয়াম হ্যাঁ রিটেন স্যার, ব্যাচ? করেছি স্যার। তুমি একটু জি স্যার। বলো প্রিমিয়াম জি স্যার, রিটেন ব্যাচে করছি ফ্রি স্যার। হ্যান্ড রাইটিং 2টা ক্লাসের মূল্য কেমন হওয়া উচিত, বা ওই 2টা ক্লাসে আমি যা শিখাইছি বাজারের কোনো বইতে এক জায়গায় এত সুন্দর জিনিস আছে? না স্যার। এটা অনেস্টলি বলতেছি ভাই, মানে আমি তোমাদেরকে বলবো এই জন্য যারা প্রিমিয়াম রিটেন ব্যাচ করো নাই তারা অবশ্যই আমাদের, যেহেতু আজকে আমার ব্যাচটা শেষ হলো, আমাদের নিয়মটা হলো প্রত্যেকটা ব্যাচ মানে ইংলিশ পার্টটা শেষ হলো ক্র্যাশ কোর্সের এমসিকিউ পার্টটা, সো অবশ্যই বাপ্পি ভাই সেটা একটা ফিডব্যাক নেয় আমাদের এখানের এটা নিয়ম, যেহেতু সে দায়িত্বে আছেন, সো ফিডব্যাকটা নেবে এবং অবসম্ভাবীভাবে আমি যেহেতু চলে যাবো এখনই বাপ্পি ভাই প্রবেশ করবে, তোমরা বাপ্পি ভাইয়ের কাছে রিয়েল ফিডব্যাকটা দিবা। তবে আমার অনুরোধ প্রিমিয়াম রিটেন ব্যাচ আমি যেন তোমাদের প্রত্যেকের পাই, এইটা তোমাদের ইনশাআল্লাহ অন্য স্যার। জায়গায় নিয়ে যাইতে পারবো। হ্যাঁ বলো কি কোশ্চেন, 2টা কোশ্চেন বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে আমাদের এই যে মানে অফিসের জেনারেল স্যার পরীক্ষাটা যে ফ্যাকাল্টি নেবে স্যার, ওই ফ্যাকাল্টিকে কেন্দ্র করে একটা স্যার ক্লাস যদি নিতেন স্যার আর কি। ওকে, এটা তুমি বাপ্পি ভাই আসবে, বাপ্পি ভাইকে রিকোয়েস্ট করলেই হবে। ক্লাস আমি বললাম না, এগুলা তাকে বলবা, এটা তো আমাকে বললে আমি তো নিতে পারবো না। হ্যাঁ স্যার আমাদের কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোনো শীট দিবেন স্যার? আপু মাস্ট দিব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিট, এবং সেটা আমি তোমাদের 3 থেকে 4 তারিখের মধ্যেই দিয়ে দিব। আমি 1 তারিখ পর্যন্ত আমার বাসা চেঞ্জ হচ্ছে, প্রচুর প্যারা, সেই জন্য বাসা টাসার অবস্থা অনেক খারাপ, মন মানসিকতাও খারাপ থাকে। হ্যাঁ, সো একটা শীট বানাইতে গেলে আমি অনেক পরিশ্রম করে শীট বানাই, আমি 15-17 ঘন্টার মানে 20 ঘন্টা এরকম লেগে যায় একটা শীট বানাইতে, সেই জন্য আমি একটা ভালো প্রোডাক্টিভ তোমাদের কোনো কিছু দিব। ওকে, আর কোনো কথা নেই? আর কারো কোনো কোশ্চেন? দ্রুত স্যার প্রিমিয়াম রিটেন ব্যাচে কিভাবে অ্যাড হওয়া যায়? কিভাবে অ্যাড হয়ে যায় সেগুলো তুমি বাপ্পি ভাই আসবেন, বাপ্পি ভাই একটু পরে আমাদেরকে, যেহেতু আমাকে বলছে স্যার আজকে আপনার লাস্ট ক্লাস, আপনি কিন্তু ক্লাস শেষে আমাকে 5 মিনিট সময় দিন, সো আমি বাপ্পি ভাইকে ডাকতেছি, বাপ্পি ভাইয়ের কাছে তুমি এগুলো শুনবা। ঠিক আছে। ভাইকে ডাক দাও তো। ওকে, আচ্ছা বাপ্পি ভাই আসেন তাহলে প্লিজ। জি স্যার, জি স্যার, জি। ওকে, বাপ্পি ভাই আসতেছে, আসলে তোমাদেরকে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে, তোমরা জাস্ট তার কাছে সব বিষয়গুলো জানবা। হ্যাঁ, ভালো হবে তাইলে। এই কেমন আছেন? কেমন আছেন আসসালামু বলেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা বলেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? খুবই চমৎকার আছি। আপনাদের কথা শুনলে তো আরো ভালো লাগে। দেখেন, সুমন স্যারের আগে আমি একটু কথা বলি। আপনারা মেবি আমি শুনলাম, আমি লাইভটা করতেছিলাম, হ্যাঁ, আপনারা পিন পয়েন্ট ইরর অথবা ফিল ইন দ্য গ্যাপস, ঠিক না, এর উপর জি একটা স্যার। ক্লাস চাচ্ছেন। আর একটা হচ্ছে মানে যে ফ্যাকাল্টি কোশ্চেনটা মানে পরীক্ষা নেবে ওই ফ্যাকাল্টিকে কেন্দ্র ওকে করে ওকে, সমস্ত- পরীক্ষা নিবে এফবিএস। ওকে, তাহলে এই ফ্যাকাল্টি FBS অনুযায়ী উপর একটা একটা ক্লাস class। দেব স্যারের। হ্যাঁ হ্যাঁ, জি জি। আর হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপস, তাহলে 2টা ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই 2টা আমি সামনের সপ্তাহে স্যার বাসা চেঞ্জ করার পরে আমরা দিয়ে দিব ক্লাস 2টা। ওকে, ওকে ওকে ওকে। আর একটা জি, জিনিস স্যার। মাথায় রাখেন, সেটা হচ্ছে রিটেন বেস। স্যার যেটা বললো, আমরা এটা রিকোয়েস্ট করি আমাদের যারা খুব কাছের ভাই বোন, তাদের সবসময় বলি যে দেখেন 100 মার্কস হচ্ছে এমসিকিউ, এটা তো আর চাকরি দিবে না, চাকরি দিবে এই 200 মার্কস, বিলিভ করেন। এবার আমাদের এই সিনিয়র অফিসার
আমার মডেল টেস্ট দিত 80 জন, 78 জন, মানে 78-এর নিচে নামে নাই। তাহলে এরা সিনিয়র অফিসার পরীক্ষা দিছে এবং সুমন স্যারের ট্রান্সলেশন ক্লাস করছে। আমি দেখলাম যে সবাই ট্রান্সলেশন অসাধারণ লিখছে। ফোকাস রাইটিং সুমন স্যার নিছে, তহিদ স্যার নিছে। দেখলাম যে ফোকাস রাইটিং একটা টপিকস আমি দিছিলাম মডেল টেস্ট 4-এ, যে টপিকসটা পরীক্ষায় কমন না, আমার টার্গেট ছিল যে স্টুডেন্ট লিখতে পারে কিনা এটা দেখার জন্য। বিলিভ করেন অনেকেই দারুণ লিখছে। এই যে লিখতে পারা, লিখতে শিখতে পারা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষায় কমন পড়বে না, কিন্তু আপনি লিখে আসবেন। এই জন্য রিটেন ব্যাচে যুক্ত হবেন। রিটেন এই 200 মার্কসের জন্য ফাইট করবেন। এখানে এখানে ফোকাসের কি কোনো শীট দেওয়া হয়, মানে যে হ্যাঁ হ্যাঁ লিখে এই বাবা যে কয়টা পড়লে একটা কনক্রিট ধারণা হবে এরকম কি 100%। এই ফোকাসের হচ্ছে টোটাল 20টা ফোকাস পড়াই আমরা, ঠিক আছে? এই 20টার শীট পাবেন, কিভাবে পড়বেন, কিভাবে লিখতে হয় সবকিছু সাজাই দিই আমরা। এই 20টা ফোকাস। এরপরে ট্রান্সলেশন থাকে 11টা প্র্যাকটিস সহ। এগুলো সবকিছু শীট পাবেন আপনারা। যারা অনলাইনে করবেন, অফলাইনে যারা, তাদেরকে আমরা হার্ড কপি দিয়ে দিচ্ছি, ফটোকপি। আর যারা অনলাইনে করবেন তারা পিডিএফ পাবেন, পিডিএফ। ওকে। আর একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এই কোর্সের জন্য, রিটেন কোর্সটার জন্য আমরা পেমেন্ট নেই হচ্ছে, অনলাইনে নেই হচ্ছে 1700 টাকা, অফার দেই 1500 টাকা। তবে আপনারা যারা এই ব্যাচে যুক্ত আছেন, শুধু আপনাদের ব্যাচ নাম্বার বললেই হবে। আপনাদের জন্য রাখবো আমরা হচ্ছে 1350 টাকা, ঠিক আছে? 1350 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন। আর বাকি সবার জন্য কত? এই 1700 টাকা। আর যখন আমরা অফার দিব তখন 1500 টাকা নিব, কিন্তু আপনাদের জন্য 1350 টাকা। এইটা ব্যাচ নাম্বার হচ্ছে 6, রিটেন ব্যাচ 6, 6 নম্বর ব্যাচ। 5 নম্বর ব্যাচ হয়ে গেছে। শুরু হবে কবে থেকে দাদা? এটা শুরু হবে 12 তারিখ, জানুয়ারি 12 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে? এর আগে সম্ভব না, সম্ভব হলে আমি জানাই দিব। ভর্তি হয়ে থাকবেন, ক্লাস করবেন টুকটাক, ঠিক আছে? হ্যাঁ বলেন দাদা, এটা রাউন্ড করে দেন না দাদা, 1300 করে দিয়ে দেন দাদা। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আগে তো 1000 স্যার টাকা 1300 করে দেন। এই 1000 ছিল না কখনোই, 1000 ছিল শর্ট কোর্স। 1000 ছিল শর্ট কোর্স, যেখানে ক্লাস ছিল 23টা, আর এখানে ক্লাস হলো কয়টা? ক্লাস হবে 40টা। এইখানে ক্লাস কিন্তু 40টা। এই 40টাই পিডিএফ পাবেন এবং লাস্টে 3টা মডেল টেস্ট হবে, ঠিক আছে? তাহলে এটা 1300 করে দিলাম আপনাদের জন্য, 1300। ওকে, 1300 দিয়ে ভর্তি হয়ে যাবেন। কয়জন আপনারা কয়জন আছেন? এই 19 জনের জন্য, 19 জন। যারা 19 জন আছেন, অফিসার জেনারেল পরীক্ষাটা কবে হতে পারে? ব্যাচটা কি চলতে আছে দাদা, না শুরু হবে? না শুরু হবে। দাদা এই ব্যাচে কি কবে মানে শুরু হবে? জিকের প্রতি, মানে জিকে ক্লাস বা জিকের প্রতি গুরুত্ব কতটা? হ্যাঁ, জিকের প্রতি গুরুত্ব একটু কম, ঠিক আছে? এইখানে যেমন আমি বলি, এই 40টা ক্লাসের মধ্যে ম্যাথে আছে কয়টা? ম্যাথে আছে 13টা, ঠিক আছে? এরপরে ইংলিশে আছে কয়টা? 23টা। আর জিকে আছে কয়টা? 5টা। যদিও আমরা 4টা বলি, কিন্তু 5টা নেই। তাহলে এই টোটাল হচ্ছে 40টা ক্লাস, ঠিক আছে? এখানে 41টা হয়ে যাচ্ছে, 41টাই দিব আমরা। তাহলে এই যে জিকের উপরে একটু কম দেওয়া হয়, কিন্তু জিকের উপর আমরা পিডিএফ দিই, অনেকগুলো পিডিএফ দিই, এগুলো পড়লে মোটামুটি ভালো করবেন। আর জিকে শুনেন, এখন পরীক্ষাগুলো জিকে এত কঠিন দিচ্ছে। সিনিয়র অফিসারটা দেখেন, অনেকে জিকে পারে না। হ্যাঁ, অনেকে জিকে পারে নাই। সো এইখানে থেকে আপনি টার্গেট রাখেন, যদি 5 থেকে 7টা অথবা 8টা হয়, তাহলে আপনি বাকিগুলো এইখানে জোর দেন। এইখানে জিকে পারা যায় না, জিকে কারণে জেনারেল পরীক্ষাটা কবে হতে পারে? অফিসার জেনারেল জানুয়ারিতে হবে। মানে কি লাস্টে নাকি মিডলে? না, মিডল না, থার্ড উইক। হ্যাঁ, আমরা যতদূর জানি থার্ড উইকে হবে। তবে নির্বাচন অনেক, এফবিএসসি কি নিবে মোটামুটি ফাইনাল? এফবিএস ফাইনাল। নির্বাচনী কোনো যদি ঝামেলা না হয়, পরীক্ষা থার্ড উইকে হয়ে যাবে। আর যদি ঝামেলা হয় তাহলে আরেকটু পিছাইতে পারে। আর তাহলে এফবিএস নিবে না? হ্যাঁ, এফবিএস 100% এফবিএস পরীক্ষা নিবে। হ্যাঁ, আবার তো থার্ড টেন্ডার হইলো এখানে। হ্যাঁ, থার্ড টেন্ডার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন জয়েন্ট ডিরেক্টর আছে আমাদের সাথে, ঠিক আছে? স্যার, ওনার নাম হচ্ছে আলিফ স্যার। আলিফ স্যারের সাথে আমরা মোটামুটি যোগাযোগ করি, তো উনি মোটামুটি আমাদের একটু বলে দেয় যে এই ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, এইভাবে হচ্ছে। আরিফ স্যারের চিনি স্যার, একবার ভাইবা দিতে যে গেছি তখন স্যার আমার কাগজপত্র দেখছিল। আলিফ স্যার না, অনলাইনে দেখছি, পরে ওইখানে গিয়া পরিচয় দেন। আলিফ স্যার যে কোনো প্রবলেমে আলিফ স্যারকে খালি বললেই হবে, টার্নিং পয়েন্টের স্টুডেন্ট। হ্যাঁ, উনি আমাদের সাথে যুক্ত আছে। উনি সামনে আপনারা যখন ভাইবা দিবেন, মক ভাইবা দিবেন, তখন উনি আপনাদের সাথে যুক্ত থাকবে। তাহলে ভালো থাকেন সবাই।
ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আইসিটির একটা ক্লাস কি দেওয়া যায়? আইসিটির একটা ক্লাস কি দেওয়া যায় একটা? আপনাদের বেসে জি স্যার। আচ্ছা দেখি আরিফ স্যারের রুটিনটা দেখি কবে আছে, দিয়ে দিব না। হ্যাঁ, ক্লাস সমস্যা নেই, আচ্ছা, ক্লাস ঠিক। দিয়ে দিব না আমি। ওকে, শুধু আমাকে জানাইন একটু, এই শুধু আমাকে এই নাম্বারে জানাবেন 01896 22 42 10, এটা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন কার কি ক্লাস লাগবে। যদি মনে করি যে না সবাই চাচ্ছে, দিয়ে দিব ক্লাস। ওকে, ক্লোজ করে দেন জি, ভাইয়া। স্যার। ওকে, ভালো থাকেন।